শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আয়োজিত বিশ্ব বসতি দিবস উপলক্ষে ওয়েবিনার। এটার টাইটেল হচ্ছে স্থাপত্য ধারণার বিবর্তনের নিরিখে বসতি, সমাজ ও পরিবেশের প্রতি ন্যায্যতার মূল্যায়ন। তো আমার নাম সুজাউল ইসলাম খান, আমি এই প্রোগ্রামের মডারেটর। তো প্রথমে আমি আলোচকবৃন্দ যারা আছেন তাদের সম্পর্কে আমরা একটু শুনবো ওনাদের কাছ থেকে। প্রথমে আমি শুনতে চাই তানজিল শফিকের কাছ থেকে। তানজিল শফিক, জি, 2 মিনিটে যদি কিছু বলেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম। আমি এখন বর্তমানে ইউনিভার্সিটি অফ শেফিল্ডে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে মাত্রই জয়েন করলাম। এর আগে মেলবোর্নে আমার পিএইচডি শেষ বলতে অলমোস্ট শেষ আর কি। তো ডক্টর ব্র্যাকেটে বলতে পারেন প্রায়, বাট তার আগে আমার ব্যাচেলার্স অফ আর্কিটেকচার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এবং মাস্টার্স নিউ ইয়র্কের রেনসিলের পলিটেকনিক ইনস্টিটিউট। ধন্যবাদ তানজিল। ধন্যবাদ তানজিল। আমরা নিশ্চয়ই আমরা আরো শুনবো। এরপরে আসছেন স্থপতি সামি হাসান। সামি হাসান, আপনি নিজের সম্পর্কে সংক্ষেপে বলেন। ধন্যবাদ সুজা ভাই। সালাম এবং শুভেচ্ছা সবাইকে। আমি সামি হাসান। আমি কাজের সুবাদে হংকং এ আছি এখন। এখানকার একটা ইনস্টিটিউটে পড়াই, কারিতাস ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন। আমার ডিপার্টমেন্টটা মূলত ডিজাইন এবং মাল্টিডিসিপ্লিনারি। আমরা বিভিন্ন সোশ্যাল সায়েন্স এবং আরো এই রিলেটেড ডিপার্টমেন্টের সাথে কাজ করি। আর আমার আরেকটা কাজের সূত্র হচ্ছে যে আরবান ডিজাইনার হিসেবে বাংলাদেশে ঢাকা, নারায়ণগঞ্জে কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে। এর আগে আমি স্থপতি হিসাবেও সেখানে কাজ করেছি এবং হংকং এরও আরবান বিষয়াদিক গুলোর সাথে জড়িত আছি এখানকার আরবান ডিজাইন ইনস্টিটিউটের একজন সদস্য হিসেবে। ধন্যবাদ, এইটুকুই আমি বলতে চাই আজকের এই আলোচনায়। থ্যাংক ইউ। ধন্যবাদ সামি হাসান। আমাদের সাথে আছেন আমাদের তৃতীয় আলোচক কাজী এন ফাত্তা। তিনি একজন সমাজবিজ্ঞানী যিনি নগর এবং বসতি বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ফাত্তা, আপনার নিজের সম্পর্কে যদি কিছু বলেন। ধন্যবাদ সুজা ভাই। শুভ সন্ধ্যা সবাইকে। আমি কাজী ফাত্তা। আমি বর্তমানে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল রিসার্চার হিসেবে কাজ করছি। পাশাপাশি আমি মেলবোর্ন ইউনিভার্সিটি, মেলবোর্ন সেন্টার ফর সিটিতে ভিজিটিং ফেলো হিসেবে কাজ করছি। আমার কাজের একটা বড় ক্ষেত্র হচ্ছে ইনফর্মাল সেটেলমেন্ট, ইনফর্মাল ওয়ার্কার্স, সাউদার্ন ইউনিভার্সিটিতে। আমার পিএইচডি গবেষণা মূলত বাংলাদেশের দুটো ইনফর্মাল সেটেলমেন্ট বিহারি ক্যাম্প করা। আর এই মুহূর্তে আমি সাউথ ইস্ট এশিয়ান 5টা ইউনিভার্সিটিতে কোভিড পলিসি রেসপন্স এবং ইনফর্মাল ওয়ার্কারদের উপর কি ধরনের পলিসি কিভাবে প্রভাব ফেলেছে এবং সেখান থেকে কি ধরনের লার্নিং ড্র করা যায় সেই বিষয়ে গবেষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ কাজী ফাত্তা। আপনার কাছে আমরা আবার আসছি একটু পরে। আমি একটা ওভারভিউ দিতে চাই যে আমার প্রোগ্রামটা কিভাবে করার ভাবনা এসছে। তো প্রথমে আমাদের 3 জন আলোচক এই আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত বা 10 মিনিটের একটা প্রেজেন্টেশন, একটা টক দিবেন। তার মধ্যে কাজী ফাত্তা প্রথমে বলবেন কেমন বসতি চাই সমাজবিজ্ঞানের প্রেক্ষাপট থেকে। দ্বিতীয় পর্বে তানজিল শফিক বলছেন অভিবাসী নগর বসতের কলকবজা, অনানুষ্ঠানিকতা এবং তার সীমানা। এরপরে তৃতীয় প্রেজেন্টেশন করবেন বা তৃতীয় পরিবেশনা করছেন সামি হাসান। এটার টাইটেল পরিকল্পনার পরিসীমা, আধুনিক বসতি এবং বাংলাদেশের জেইন জেকবস। এরপরে আমাদের থাকছে আমাদের আলোচকদের যারা উপস্থিত আছেন তাদের একটা উন্মুক্ত আলোচনা।
এবং শেষ পর্বে আছে কথোপকথন, যেখানে আপনারা ফেসবুক লাইভের যে পেজটি আছে, যেখানে আমাদের এটা চলে এসছে, সেখানে সেখান থেকে আপনাদের প্রশ্নগুলি নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আমি এখন আর ইয়ে করছি না। এখন আমি কাজী ফাত্তাকে অনুরোধ করছি ওনার পরিবেশনা করতে, ওনার উপস্থাপনার টাইটেল আমি আবারও রিপিট করছি, কেমন বসতি চাই, সমাজবিজ্ঞানের প্রেক্ষাপট থেকে। ধন্যবাদ। ধন্যবাদ সুজয় ভাই। কেমন বসতি চাই, খুব ছোট্ট প্রশ্ন, কিন্তু একই সাথে খুব জটিল প্রশ্ন বটে এবং প্রশ্নটার ব্যাপ্তি অনেক বড়। কেমন বসতি চাই, কেমন সমাজ চাই, কেমন শহর চাই, এই প্রশ্নগুলি আসলে একই সাথে বহু পুরনো প্রশ্ন, আবার এই প্রশ্নগুলি সবসময় নতুন, কারণ এই প্রশ্নগুলি যেই প্রেক্ষাপটের ভিত্তিতে এই প্রশ্নগুলি উঠে আসে, সেই প্রেক্ষাপটগুলি কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে এবং এই প্রশ্নগুলোর রিলেভেন্স আমার মনে হয় যে সবসময় থাকে। তো আমার কাছে এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটা জিনিস যেটা মনে হয় যে এক ধরনের যে লেফারভিউ সেন্সে যে কেমন বসতি চাই, এই প্রশ্নের উত্তর দিতে গেলে এক ধরনের যে কনসিভড স্পেস তৈরি করতে চাওয়া, যেখানে আপনারা জানেন যে লেফারভিউর যে কনসিভড স্পেসের ধারণা, সেখানে মূলত যে এক্সপার্ট নলেজের ভিত্তিতে আরবান প্ল্যানার, আরবান ডিজাইনার, এক্সপার্ট, তারা যে এক ধরনের টেকনোলজিক প্রফেশনালরা যে স্পেসকে অর্গানাইজ করতে চায় এবং সেটা ওই স্পেসের ভিতরে যারা থাকবে তাদেরকে এক ধরনের ম্যানিপুলেট করা, তাদেরকে গাইড করা, ছিল তাদের বিহেভিয়ার নর্মস, মুভমেন্ট ইত্যাদি কিভাবে হবে। সো ডেফিনেটলি এটার অনেক প্রয়োজনীয়তা আছে, কারণ আমাদেরকে শহরের স্পেস কিছুটা অর্গানাইজ করতে দেয় এবং কিছু বাউন্ডারি সেট করতে দেয়, কিন্তু সবসময় সেটা মানুষের অ্যাকচুয়াল লিভড এক্সপিরিয়েন্সকে রিপ্রেজেন্ট করেও না। তো কেমন বসতি চাই, এই প্রশ্নটার জবাব দিতে গেলে একটা যে পাশাপাশি আরেকটা যেটা প্রশ্ন উঠে থেকে যায়, সেটা হচ্ছে কেমন বসতি চাই না। সো এই চাইনার জায়গাটাতে সাংঘাতিক একটা সামাজিক সোশিও পলিটিক্যাল একটা পাওয়ার রিলেশনের জায়গা সাংঘাতিক ভাবে প্লে করে, এবং যেটা প্রায় সময় যে নিউ ক্যাপিটালিস্টিক লজিকের যে মোড অফ প্রোডাকশনের যে নিউ ক্যাপিটালিস্ট লজিক, সেটা দিয়ে প্রভাবিত হয়। আমি একটা কোট বলতে চাই, বাংলাদেশের যে ঘরে ফেরা কর্মসূচি, বস্তিবাসী দরিদ্রকে গ্রামমুখী করে তোলার জন্য যে কর্মসূচিটা বাংলাদেশ সরকারের বিভিন্ন দফায় নেওয়া হয়েছিল এবং এখন একটা ফেজ চলছে, তো সেই কর্মসূচির আওতায় কৃষি ব্যাংক থেকে যে ঋণ প্রদান নীতিমালা প্রকাশ করা হয় 2014 সালে, তার শুরুতে একটা পেজে একটা ভূমিকা আছে, সেখানে এরকম বলা আছে: মানব জাতি সভ্যতার চরম উৎকর্ষতা ও জ্ঞান বিজ্ঞানের ঈর্ষণীয় সাফল্য নিয়ে যতই গর্ব করুক না কেন, তার ললাটে কলঙ্ক চিহ্নের মতো গড়ে উঠেছে বিশ্বের বিভিন্ন শহরের নোংরা প্রতিগন্ধময় অসংখ্য বস্তি। তেমনি আমাদের দেশের বড় বড় শহরগুলোতেও নোংরা প্রতিগন্ধময় অসংখ্য বস্তি গড়ে উঠেছে। সভ্যতার আলো এখানে পৌঁছায় না, প্রযুক্তির অভাবনীয় অর্জন সমূহ এখানে এসে লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। জীবন ও জীবিকার তাগিদে এরা জড়িয়ে পড়ে নানা অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে। এখানে জন্ম নেওয়া প্রতিটি শিশু বেড়ে ওঠে পঙ্কিল অসুস্থতার প্রতিকূল পরিবেশে। সো কোয়েট মেলোড্রামাটিক একটা ওয়েতে এই ডকুমেন্টটাকে, বস্তিকে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু আমি যখন ঢাকার ইনফর্মাল করাইল বস্তি এবং টাউন হল ক্যাম্প, দুটো ইনফর্মাল সেটেলমেন্ট পিএইচডি করি, আমি আমার যেটা ফাইন্ডিংস, সেখানকার মানুষের মধ্যে যে এভরিডে লিভড এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তারা যেভাবে তাদের স্পেশাল প্র্যাকটিস এবং এক্সপিরিয়েন্সকে ফ্রেম করে, সেটা বেশ ভিন্ন। এবং মানুষ প্রায়শই শুরুতে ভালো রাস্তাঘাট নাই, অনেক বেশি মানুষ, বা পর্যাপ্ত ওয়েস্ট ম্যানেজমেন্টের অপশন নাই, ইলেকট্রিসিটি, পানি ইত্যাদি ইত্যাদিতে লিগাল অ্যাক্সেস নাই,
এইসব কথা বলে, কিন্তু এরপরে যেটা অনেক জোর দিয়ে তারা বলে যে প্লেস অ্যাটাচমেন্টের ব্যাপারটা, কমিউনিটি কানেকশনস এর ব্যাপারটা, এই যে সেটেলমেন্টে তাদের যে অ্যাসোসিয়েশনাল লাইফ, সেটার যে তাদের জন্য কত গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলি কিন্তু তারা অনেক জোর দেয়। এবং করাইল বস্তিতে বিশেষ করে, কারণ ভূখণ্ডের প্রেক্ষাপট একটু আলাদা, সেখানে মানুষের কিন্তু একটা স্পেশাল কারণে অনেক দিন ধরে সর্ট অফ কনফাইন। করাইল বস্তিতে প্রচুর মানুষ 2 দশক 3 দশক ধরে থাকে, এবং কেউ কেউ খুব ছোটবেলায় ওখানে এসছে। তো তাদের যে এক ধরনের কমিউনিটি কানেকশন, এক ধরনের প্লেস অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, সেটা তারাই কম্পেয়ার করে যে সোকল প্ল্যান ফর্মাল যে নেইবারহুড গুলোর সাথে। এবং আমাকে অনেকেই এরকম বারবার বলেছে যে মহল্লার মানুষ অ্যাপার্টমেন্টে থাকে, কেউ কাউরে চিনে না, কিন্তু আমাদের এখানে কিছু একটা হলে সবাই আগায় আসে। তো এই যে মানুষজন যে একজন আরেকজনকে চেনে, তাদের যে নেইবারদের মধ্যে এক ধরনের সোশ্যাল রিলেশনস এবং যে এক ধরনের ডিপেন্ডেন্সি, তো এই জিনিসগুলি কিন্তু যে এক ধরনের কন্ট্রাস্টিং ন্যারেটিভ, যেটা আরবান অ্যাফ্লুয়েন্ট ক্লাস এবং দরিদ্রদের মধ্যে, সেটা ঢাকা শহরে শুধু ইউনিক না, সেটা গ্লোবাল সাউথের বিভিন্ন সিটিতে আসলে কমন দেখা যায়। তো এই জিনিসটা দেখে আমার আসলে যেটা মনে হয় যে, একটা হচ্ছে যে অবভিয়াসলি হিউম্যান হ্যাবিটেটের যে ফর্ম, যে বিল ফর্ম, সেটা বিভিন্নভাবে মানুষের বিহেভিয়ারকে শেপ করে, ভ্যালুস, নর্মস, রুলস, প্র্যাকটিসেস, এমনকি যে বিভিন্ন ধরনের যে ডিসিপ্লিন মেকানিজম, সেই জিনিসগুলো আসলে বিল ফর্ম দিয়ে অনেকাংশে গাইডেড করে। এক্ষেত্রে যে আমরা যে ফুকোরিয়ান সেন্সে যে সার্ভেলেন্স বা যে কনসেপ্টগুলো প্ল্যানিং এ অনেক সময় দেখা যায়। তো সেই ক্ষেত্রে ইনফর্মাল সেটলমেন্টে যেমন করাইলের কথাই বলি, এখানে যে মানুষের যে অ্যাসোসিয়েশনাল লাইফ, তার একটা শেকড় আছে যে প্রতিদিনের স্ট্রাগল, প্রতিদিনের যে প্লেস অ্যাটাচমেন্টের ভ্যারিয়াস প্র্যাকটিস, বিভিন্ন ধরনের স্পেশাল প্র্যাকটিস, লিগ্যালিটির এই যে এক ধরনের শেয়ার্ড এক্সপিরিয়েন্স, এখানটা কিন্তু এক ধরনের সিচুয়েটেড মিনিং তৈরি করে। এবং এটা এক ধরনের সোশ্যাল রিলেশনস তৈরি করে, এক ধরনের ইউজ ভ্যালু তৈরি করে, এবং একটা আলাদা সোশ্যাল স্পেস এর একটা কনসেপ্ট তৈরি করে ওই বসতির কনটেক্সটে। এগুলো নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে, অনেক ধরনের ফাইন্ডিংস আছে, কিন্তু এবং বিশেষ করে সোশিওলজি, প্ল্যানিং, ডিজাইন, বিভিন্ন ডিসিপ্লিন থেকে গবেষণা হয়েছে। কিন্তু আমি যেটা দেখি যে এটা তো গেল ইনফর্মাল অনানুষ্ঠানিক সেটেলমেন্ট, কিন্তু যে হাউসিং ব্লক গুলা বা নেইবারহুড গুলা এত মেটিকুলাসলি, এত ক্যালকুলেটিভলি প্ল্যান করা, আমাদের যে প্ল্যান নেইবারহুড গুলা, যেখানে শহরের অ্যাফ্লুয়েন্ট পার্সনরা থাকে, সেই বসতিগুলা বা সেই নেইবারহুড গুলা কিভাবে তাদের সেখানে যারা থাকে তাদের এভরিডে লিভড এক্সপিরিয়েন্স গুলো শেপ করে, সেই জিনিসগুলা কি ধরনের এফেক্ট তৈরি করে যে ব্রডার আরবান সোশ্যাল ফ্যাব্রিকের উপর। ঢাকায় এখন প্রচুর গেটেড কমিউনিটি দেখা যাচ্ছে, এবং এক ধরনের যে সিকিউরিটাইজেশনের এক ধরনের লজিক থেকে ওয়ার্ল্ড নেইবারহুড গেটেড কমপ্লেক্স, সেখানে যে কেউ চাইলে ঢুকতে পারবে না, সিসি ক্যামেরা, এক ধরনের সিকিউরিটির প্রমিস করে, এক ধরনের ওয়ার্ল্ড ক্লাস লিভিং এর প্রমিস করে। তো এই যে এই ধরনের যে বিল্ড ফর্ম, কি ধরনের সোশ্যাল ফোর্স আসলে এই টাইপের যে বিল্ড ফর্ম গুলিকে জেনারেট করতেছে, এবং সেগুলি ইন্টার্ন কি ধরনের স্পেশাল প্র্যাকটিস, মিনিংস, ভ্যালুস এগুলি জেনারেট করতেছে, এবং এর ফলে যে শহরবাসীদের উপর যে কি ধরনের বসতি সংক্রান্ত মিনিংস বা ইমোশনস বা অ্যাসপিরেশনস তৈরি হচ্ছে। তো সেই জিনিসটা নিয়ে আমার মনে হয় যে গবেষণা অনেক কম হয়। আমরা তো আসলে ইনক্রিজিংলি একটা খুব কনজিউমারিস্ট ওয়ার্ল্ডের ভিতর অংশ হয়ে গেছি, যেখানে যে ওয়ার্ল্ডটা ফ্যাব্রিকেটেড হয়েছে নিউ ক্যাপিটালিস্টিক লজিক দিয়ে, সার্টেন টাইপস অফ ভিশন, অ্যাসপিরেশন, গ্লোবালিটি, মডার্নিটি, ওয়ার্ল্ড ক্লাস সিটি ইত্যাদি ইত্যাদি, যেগুলি সবই কিন্তু প্রডিউস হচ্ছে যে ডমিনেন্ট মোডস অফ প্রোডাকশন গ্লোবাল ক্যাপিটাল গ্রোথ। এবং আমাদের যে আরবান
শহর রিলেটেড যে পলিসি, হাউজিং পলিসি, যেটা আসলে সরাসরি হাউজিং প্রোভাইড না করে এক ধরনের যে রেগুলেটর হিসেবে চায়, বা যে আরবান পলিসি গুলো, সেখানে যে এই যে কনজিউমারিস্টিক হাউজিং এর যে কনজিউমারিস্টিক একটা ইয়ের প্রতি আসলে জোর দেয়া। আমাদের 2014 সালে ড্রাফট আরবান পলিসিতে একটা উদ্দেশ্য লেখা ছিল যে ইনক্লুসিভ সিটি করে তোলা, যাতে করে সিটিটা আরো ইকোনমিক্যালি প্রোডাক্টিভ হয়। আমাদের যে পার্সপেক্টিভ প্ল্যান 2041-এ ইকোনমিক্যালি কম্পিটিটিভ সিটি গড়ে তোলার প্রতি অনেক বেশি জোর দেওয়া হয়েছে, যেখানে গ্লোবাল বিজনেস কম্পিটেন্স এবং লার্নিং মডেল হিসেবে কোরিয়ার সোলের কথা বলা হয়েছে। কিন্তু যারা প্যারাসাইট মুভিটা দেখছেন, প্যারাসাইটের যে সোলের একটা কন্ট্রাস্টিং চিত্র, সেটাও খুব কিন্তু রিয়েল। তো এই প্রসেস গুলোর মধ্যে দিয়ে ইনক্রিজিংলি বসতি জিনিসটা একটা কমোডিটি হয়ে গেছে, যেটা আর যে অধিকার বলে ওই জিনিসটা অনেক বেশি সরে গেছে। বসতি একটা কমোডিটি হয়ে গেছে, এবং এই প্রসেসে যে এটার সাথে রিলেটেড সোশ্যাল রিলেশনস, যে হাউজিং রিলেটেড টেম্পোরালিটিস, যে ভ্যালুস, এটা থেকে সরে গিয়ে অনেক বেশি একটা ফিক্সড, একটা স্পেশাল ইকোনমিক লিগাল ফর্মের একটা ফিক্সড ডুয়েলিং ইউনিট হয়ে গেছে, যেটা অবশ্যই এটা একটা সোশ্যাল স্পেশাল ডাইনামিক আছে এবং একই সাথে ইনফ্রাস্ট্রাকচার ইকোনমিক ডাইনামিক আছে, কিন্তু অনেক বেশি এটা মনে হয় যে পরেরটার দিকেই অনেক বেশি গুরুত্ব পায়, যেখানে যে যে হাউসের যে মিনিংটা ডিরাইভ করে, যেটা যে আসলে পুরো যে নেবারহুডে বা যে সিটিতে লোকেটেড, সেটার সাথে কন্টেক্সচুয়াল, সেটা থেকে মনে হয় যে অনেকটা সরে গেছে। আমরা যদি অ্যাশ আমিনের যে টেলিস্কোপিক আরবানিজমের কনসেপ্ট, সেটা শুনে যদি আমরা আসলে একটু ব্রডার সিটির দিকে তাকাই, একটা ওয়াইডার লেন্স ইউজ করি, তাহলে হচ্ছে এই যে পার্টিকুলার ফর্মস অফ পার্টিকুলার ধরনের যে বসতি, যেটা আমরা ঢাকা শহরে বা অন্য শহরে দেখেছি, সেটা কিভাবে আমাদের ব্রডার সোশ্যাল ফ্যাব্রিককে ইম্প্যাক্ট করতেছে, কিভাবে সোশ্যাল রিলেশনকে, কিভাবে পরিবেশকে ইম্প্যাক্ট করতেছে, সেটা বিষয়ে আলোচনা আসলে খুব কম আমার চোখে পড়ে। তো একটা যে হার্ভি যে সিটি সম্পর্কিত যে রিলেশনাল ভিউ অফ স্পেস, সেটাও আমার মনে হয় যে এখানে খুব গুরুত্বপূর্ণ। তো এই কেমন বসতি চাই সে প্রশ্নের আমার মনে হয় উত্তর খোঁজার জন্য, যার জন্য বা যাদের জন্য বসতি, তাদেরকে কিভাবে সংযুক্ত করা যাবে, এবং সেই অংশগ্রহণের প্রক্রিয়াকে কিভাবে এখন যে মানে স্যাডলি যে বেশিরভাগ প্রক্রিয়ায় খুবই টোকেনিস্টিক, এই টোকেনিস্টিক অ্যাপ্রোচ থেকে বের করে সত্যিকারের যে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নিয়ে আসা যাবে, এবং একটা অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ভিতরেও যে আবার যে ক্ষমতা সম্পর্ক থাকে, যে যে ক্ষমতার ভারসাম্য থাকে, সেই সম্পর্কটাই কিভাবে অ্যাড্রেস করা যায়। পাশাপাশি যারা ফর্মাল বা দৃশ্যমান ইনফর্মাল সেটেলমেন্টের কোনোটাতেই থাকে না, যেমন ফুটপাতবাসী বিভিন্ন মানুষ, তাদেরকে কিভাবে এই প্রক্রিয়ার মাঝে নিয়ে আসা যায়। তো এখানে স্থাপত্যবিদ্যা কি ভূমিকা নিতে পারে। তো কেমন বসতি চাই, এই প্রশ্নটা আসলে চিন্তা করতে গিয়ে আমার মাথায় আরো অনেকগুলি নতুন প্রশ্ন আসছে, এবং আমি আসলে সেই প্রশ্নগুলাই আসলে ছুড়ে দিতে চাই আসলে। এবং বিশেষ করে যে বর্তমান প্রেক্ষাপটকে মাথায় রেখে কোভিড আসার পর অনেক ক্ষেত্রে যে ওয়ার্ক প্লেস হোমের যে আসলে মাঝখানে দেয়ালটা অনেক সরে গেছে, পাশাপাশি যে ইনক্রিজিংলি যে আমরা একটা ডিজিটালাইজড ওয়ার্ল্ডে চলে যাচ্ছি, সেখানে আসলে যে মানে বসতির ধারণার মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে। তো কি ধরনের নগর ডিজাইন, পরিকল্পনা, গবেষণা, কৌশল ডেভেলপ করা প্রয়োজন, যেটা দিয়ে আমাদের শহরগুলোতে যে এই যে সোশিও পলিটিক্যাল, অর্থনৈতিক বা পরিবেশগত পরিবর্তন হচ্ছে, এবং সেখানে যে নতুন ধরনের অসমতা তৈরি হচ্ছে, এক্সক্লুশনের ক্ষেত্রে হচ্ছে, সেই কনটেক্সটে কিভাবে সমতা ভিত্তিক বা ন্যায্যতা ভিত্তিক বসতি এবং আরো প্রবল শহরের ধারণা তৈরি করা সম্ভব। সেই জায়গায় একটা হচ্ছে স্থাপত্যবিদ্যার ভূমিকা কি হতে পারে, পাশাপাশি যে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থেকে অন্যান্য ডিসিপ্লিনের সাথে কিভাবে তার একটা যোগাযোগ করা যেতে পারে। আমাদের আরবান পলিসিতে বা পার্সপেক্টিভ প্ল্যানে যে অনেক বেশি ইকোনমিক দিকটা বেশি গুরুত্ব দেওয়া আছে, বাংলাদেশের কনটেক্সটে ইন এ ওয়ে সেটা মেক সেন্স করে, বাংলাদেশের যে ইকোনমিক গ্রোথ ট্র্যাজেক্টরি, যে অ্যাসপিরেশনস, কিন্তু একটা বসতি তো কমোডিটির পাশাপাশি এক ধরনের সোশ্যাল রাইটস, হিউম্যান রাইটস, এবং এটা সময়ে শুধু
নিল ব্রেনার যেমন বলে যে cities are for people not for profit, কিন্তু আমার মনে হয় যে cities can be both for people and profit, এবং বসতিও তাই হতে পারে, কারণ এটা আসলে এক ধরনের সাস্টেইন করার একটা মডেলও আসলে দরকার। তো সেই জায়গা থেকে আসলে সেখানে স্থাপত্যবিদ্যা এবং পাশাপাশি অন্য ডিসিপ্লিনের সাথে আসলে কি ধরনের ডিজাইন বা অ্যাপ্রোচ মিলে আসলে সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো, সেটা মনে হয় আমাদের একটা চিন্তা করে দেখার জায়গা, যার মাধ্যমে আমরা হয়তো এক ধরনের উত্তরে পৌঁছাতে পারি যে কি ধরনের বসতি আমরা চাই। আমি বোধহয় অনেক বেশি সময় নিয়ে নিলাম। ধন্যবাদ। ধন্যবাদ কাজী ফাত্তার, ধন্যবাদ আপনার খুবই মনোগ্রাহী এবং চমৎকার উপস্থাপনের জন্য। এবং আসলে আমরা হয়তো ওই দিকেই যাচ্ছি যে আমরা ঠিক প্রশ্নগুলি করছি কিনা এটাই একটা বড় ব্যাপার। আমরা স্থপতিরা হয়তো অনেক সময় মনে হচ্ছে যে মনে করছি স্থপতি পরিকল্পনা বা ইভেন সমাজের যারা ডেভেলপার, যারা অর্থনীতি বা পলিসি মেকিং এ আছেন, এরকমটা মনে হয় আমরা সন্দেহ প্রায় আসে যে আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমরা জেনে গেছি যে কিভাবে কি করতে হবে। কিন্তু রেজাল্টগুলি দেখলে বা যে শহরে, যে কাজী ফাত্তার প্রেজেন্টেশনের সময় যে শহরের ইয়েটা দেখালেন, যে ছবিটা যদি একটু শেয়ার করি, এই ছবিটা আপনারা যদি দেখেন দেখবেন যে এটা মিরপুরের ইয়ে থেকে তোলা। তাই এখানে আপকামিং অ্যাপার্টমেন্টের নগর আসছে, আর নিচে আমরা ইলিগাল সেটেলমেন্ট বা স্লাম বা স্কোয়াটার সেটেলমেন্ট বা যেটাই আমরা বলি না কেন, এইখানে জীবনযাপনের মান মানবেতর। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশের উপরে এটা কিভাবে এনক্রোচ করছে। অ্যাকচুয়ালি দুইটা জায়গায় কিন্তু ওয়েটল্যান্ডকে এনক্রোচ করছে। তো অসংখ্য ধন্যবাদ ফাত্তা আমাদের আলোচনার সূত্রপাত করানোর জন্য। এরপরে আমি যাচ্ছি তানজিল শফিকের কাছে। ও একটা সংক্ষিপ্ত উপস্থাপনা করবে, যেটার টাইটেল লুজলি একটা টাইটেল দেওয়ার চেষ্টা করেছি, অভিবাসী নগর বসতের কলকবজা, অনানুষ্ঠানিকতা এবং তার সীমানা। থ্যাংক ইউ তানজিল, প্লিজ শুরু করতে পারেন আপনি। আচ্ছা, ধন্যবাদ। আসলে মানে প্রেজেন্টেশন, ফর্মাল প্রেজেন্টেশন নাই, বাট আমি একটু ফাত্তা ভাইয়ের কথা সূত্র ধরে বলতে চাই যে আপনার লাস্টে যে পয়েন্টটা বললেন যে হ্যাঁ, স্ট্রাকচারাল ইনজাস্টিস বা মানে আমাদের যেহেতু মূল পয়েন্টটা ছিল যে সমাজ ও পরিবেশের প্রতি ন্যায্যতার মূল্যায়ন, মানে আমরা স্থপতিরা যে প্রসেসে ইনভলভ সেই আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতন? আমরা যে প্রসেসে ইনভলভ সেই প্রসেসটা আলটিমেটলি কি লার্জার স্কেলে সোসাইটির জন্য জাস্ট হচ্ছে নাকি পরিবেশের জন্য কি জাস্ট হচ্ছে? এখন আমি আর কি সবসময় খুব এম্পিরিক্যাল পার্সপেক্টিভ থেকে কথা বলার চেষ্টা করি। সো আমার এম্পিরিক্যাল পার্সপেক্টিভ থেকে মনে হয় যে আমি যখন আর্কিটেকচার পাস করলাম তখন আমাদেরকে একটা ডেভেলপার কাজ দিল। কাজটা হচ্ছে যে বসিলার ওইদিকে একটা বিশাল এলাকা ভরাট করা হয়েছে, সেখানে মানে হাউজিং ডেভেলপমেন্ট হবে এবং হাউজিং ডেভেলপমেন্টে সেটা 10 তলা অনেকগুলো বিল্ডিং করতে হবে। তো আমার তো ওই সময় মনে হয়েছে যে মানে খুব ফ্যান্টাস্টিক প্রজেক্ট, মানে এই স্কেলে এত বড় সেটার অ্যানিমেশন বানাইতে হবে বা হাউজিং ডেভেলপমেন্ট এত, ওই লেভেল অফ ক্রিটিক্যালিটিটা আমি অ্যাটলিস্ট, আমি তো তখন 5 বছর আর স্থাপত্য পড়ার পরে আসলে ওই ক্রিটিক্যালিটিটা ছিল না। ইকোলজিক্যাল সেন্সিটিভিটিও চিন্তা করি না যে আলু ভরাট করছে আমি কি করব, আমি তো ডিজাইন করবো বিল্ডিং। এখন আমার বিল্ডিংটা সুন্দর কিনা, কংক্রিট না ফেয়ার ফেস হবে না কি হবে, মানে এইগুলো নিয়ে আমি বেশি টেনশন আছি। বাট হাউজিং ডেভেলপমেন্ট সেটা লার্জার পলিসি লেভেলের কথাগুলা, অথবা আমি কি সোসাইটির একটা পার্সনকে একটা পোর্শনকে সার্ভ করতেছি, আমার কাছে অল্টারনেটিভ কি ছিল আর কি। আমার কাছে মনে হয় যে এই কোশ্চেন গুলা এখন ফাত্তা ভাইয়ের কোশ্চেনের সূত্র ধরে আর কি আরো অ্যাড করার দরকার আছে। যে নাইলে আমার কাছে মনে হয় যে আমরা একটা পার্টিকুলারলি একটা ব্লেম গেম টাইপের জিনিসে চলে যাই। কারণ ইটস অলমোস্ট লাইক স্থপতিরা
10%-এর জন্য সার্ভ করে এবং 90%-এর জন্য সার্ভ করে না, বা ক্যাপিটালিস্ট মোডকেই আগায় নিয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা, ওই ক্রিটিক্যালিটিটা মেনটেন করে আমি আসলে মানে যে কথাটা তুলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি ওই অ্যাঙ্গেলটা চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আমরা এখন যেভাবে একটা বৃত্তের মতন ঘুরতেছি, যে আমার মনে হচ্ছে যে আমরা বলতেছি একটা হচ্ছে ফর্মাল ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ইনফর্মাল ডেভেলপমেন্ট। একটা ফর্মাল ডেভেলপমেন্টে 90% আর্কিটেক্ট কাজ করে, আর কবির স্যার বা অন্যান্য কয়েকজন মাত্র 10% ওইটা নিয়ে কাজ করে, এন্ড ইটস অ্যাজ ইফ ওইটা একটা অল্টারনেটিভ ধারা। তো এইটা কি আসলে অল্টারনেটিভ ধারা, যে পার্টিসিপেটরি প্রসেসটা কি শুধুমাত্র যারা বস্তি ডিজাইন করবে বা বস্তিতে যে প্রজেক্ট করবে তাদের জন্যই, নাকি পার্টিসিপেশনের কোয়েশ্চেন গুলা যদি আমি গুলশানে ফ্ল্যাট ডিজাইন করি ওইখানেও ভ্যালিড এবং ইম্পর্টেন্ট? মানে এই কোয়েশ্চেন গুলো দরকার আছে। কারণ নাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা অ্যাটলিস্ট আমার পারসেপশন গত 4-5 বছরের সব যেসব কথা হচ্ছে স্থাপত্য নিয়ে, আমরা মনে হয় একটা ঘরানা এস্টাবলিশ করে ফেলতেছি। যে একটা হচ্ছে একটা ঘরানাতে হচ্ছে যে স্থাপত্য, ওইটা আসলে আমরা স্থাপত্য বলবো কিনা এটারও একটা ব্যাপার আছে, যে করাইলের ওটা কি স্থাপত্য নাকি ওগুলো হচ্ছে গিয়া বিল্ডিং, আর স্থাপত্য হচ্ছে গিয়ে গুলশান অ্যাভিনিউতে যেটা সেটা স্থাপত্য। তো এই জিনিসটারও আমাদের, কারণ এই ডিবেট গুলা অনেকদিন আগের থেকেই হয়ে আসছে। আমরা যদি আর্কিটেকচার হিস্টোরিয়ান ধরেন পেভসনার, ও লিখছে যে ক্যাথেড্রাল ইজ অ্যান আর্কিটেকচার আর দ্য বাইসাইকেল শেড ইজ এ বিল্ডিং। ধরেন ওই কলোনিয়াল ফ্রেমওয়ার্ক কি আমরা বজায় রাখবো? আমরা কি ওইভাবেই চিন্তা করবো যে হ্যাঁ মানে ওই মসজিদ হচ্ছে গিয়ে স্থাপত্য, কিন্তু দবির মিয়ার টঙের দোকান হচ্ছে স্থাপত্য না, ওটা একটা বিল্ডিং। তো এই বিল্ডিং আর স্থাপত্য, এই পার্টিকুলার ডিস্টিংশন গুলো যখন একটা সমাজ তৈরি করে এবং সেটাকে যখন মানে ক্রিটিক করা হয় না, তখন আমার মনে হয় ওইটা ডেঞ্জারাস বেশি। কারণ তখন আমি অনেকগুলা রুলসকে খুব গিভেন মনে করি। তখন আমি চুজ করি যে আচ্ছা আমি এই টিমে খেলবো না ওই টিমে খেলবো। বাট আমার কাছে আর কি এই যে দুই ভাগে ভাগ করা, ফর্মাল ইনফর্মাল, এটাকে ভাগ করা আমার কাছে, দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট, যেটাকে আমার কাছে খুব প্রবলেমেটিক মনে হয়। কারণ অনেকগুলো জিনিসই যেটা আসলে সবার জন্যই প্রযোজ্য হওয়ার কথা, যে পরিবেশের প্রতি ন্যায্যতা, সমাজের প্রতি ন্যায্যতা, এটা তো আমি যেখানে যেই ডিজাইন করবো সব জায়গাতেই আমাকে জিজ্ঞেস করতে হবে, কারণ ওইটা আমার ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যেটা দিয়ে আমি ডিজাইনকে জাজ করবো। সো সেইটা আমরা করতে পারছি কিনা সেইটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, রাদার দ্যান দ্য ডিস্টিংশন বিটুইন কে কোথায় কাজ করতেছে, বা আমরা কি এই জায়গাটা তৈরি করতে পারতেছি কিনা যেখানে যারা কোয়েশ্চেন করতে পারতেছে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি কিনা। সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এই জন্য বললাম যে একটা রিপোর্ট আপনারা দেখছেন যে, এবং যেটা আমরা আসলে জানি যে প্র্যাকটিস, যে রাজুকে যেই প্ল্যান পাস করা হয় সেই প্ল্যান কনস্ট্রাকশন হয়, কারণ ওইটা থেকে একটু ডেভিয়েটেড হয়। তো কোনো কিন্তু যখন আপনি অনন্যা রয় একজন আছেন আরবান প্ল্যানিং এর প্রফেসর ইউসিএল তে, উনি কিন্তু বলতেছেন যে দেখো আমাদের, উনি একটা খুব বিখ্যাত লেখা আছে ওয়াই ইন্ডিয়া ক্যানট প্ল্যান ইটস সিটিজ। উনি বলতেছেন যে ইনফরমালিটি তো আমার মোড অফ অপারেশন, আমরা তো ইনফরমাল এমন না যে আমার সিটি ফর্মাল পার্ট আছে আর ইনফর্মাল পার্ট আছে, আমরা তো আমাদের প্ল্যানিং এর পুরো প্রসেসটাই হচ্ছে ইনফর্মাল। সো ইটস কাইন্ড অফ লাইক ইনফর্মালিটি ইজ দ্য মোড। সো আমরা যে এই যে আমরা সবাই জানি যে ঠিক আছে রাজুকে প্ল্যানের ওখানে একটু ছোট দেখাই, ওই অ্যাকচুয়াল বানানোর সময় একটু বাড়াই দিব, আমরা যে এই জিনিসগুলো করি দিজ আর প্রসেসেস অফ ইনফর্মালিটি। সো আমার গুলশান ফর্মাল আর করাইল হচ্ছে ইনফর্মাল, আই ওয়ান্ট টু রিয়েলি গেট আউট ফ্রম দ্যাট নোট। কারণ হচ্ছে আসলে তো গুলশানের অনেকগুলো বাসায় দেখা যাবে যে একটা ফ্লোর এক্সট্রা আছে, অথবা মানে সিঁড়ি ঘরের উপরে যে ওখানে আরেকটা ধরেন চিলে কোঠা একটা ফ্ল্যাট হয়ে গেছে, ওইগুলো তো আসলে কন্ট্রাভেনশন। এন্ড ইটস নট এ কোয়েশ্চেন অফ ইলিগ্যালিটি, ইলিগাল লিগাল এটা না। দ্য পয়েন্ট ইজ মানুষ যখন কাজ করতে থাকে বা স্থপতি যখন একটা জিনিস করতে থাকে, আসলে কনস্ট্যান্টলি অ্যাডাপ্টেশন হইতে থাকে, বিল্ডিংস আর অলওয়েজ চেঞ্জিং। এখন আমি একটা কলোনিয়াল লিগাল ফ্রেমওয়ার্কের রেফারেন্সে ওইটাকে ইলিগাল বলতে পারি, কারণ আমরা ব্রিটিশরা যেভাবে আমাদেরকে আইন করা শিখিয়ে দিয়ে গেছে আমরা ওইভাবেই আইন করি, ওই আইন অনুযায়ী সেটা ইলিগাল। বাট অনেকেই তো আছে না যে বারান্দাকে ঘর বানায় ফেলে, ধরেন এখন ওইটা সে স্থাপত্যকে কনস্ট্যান্টলি চেঞ্জ করতেছে, তো সেও কিন্তু মাইক্রো স্থপতি। এখন আমাদেরকে যেহেতু শেখানো হয়েছে যে ধরেন খুব মডার্নিস্ট সেন্সে যে আমি বিল্ডিং এভাবে এলিভেশন ডিজাইন করছি, এটা আবার কে পাল্টাবে, এটা পাল্টানোর কারো কোনো ইফতারি নাই, কারণ এলিভেশনের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। বা আমরা খুব এই ধরনের কতগুলো গোড়া কতগুলো আইডিয়া থেকে শিখে আসছি।
এই জিনিসগুলোকে আমার মনে হয় কোয়েশ্চেন করার দরকার আছে, কারণ এটার সাথে কিন্তু ওই যে আত্মা ভাই যেটা বলতেছিল যে পার্টিসিপেশনের ব্যাপারটা কিন্তু এখানে জড়িত। কারণ আপনি স্থপতি, এই জন্য আপনি ফর্ম ডিজাইন করে দিচ্ছেন এবং ওই ফর্মটাই স্টিক করতে হবে। যে ইউজার সে কি পাল্টাইতে পারবে কিনা, তার কোনো এখতিয়ার আছে কিনা, সে ফেয়ার ফেস কংক্রিট চেঞ্জ করে 2 দিন পরে যদি প্লাস্টার করে ফেলায়, এখন সেটা কি আপনার নান্দনিকতার সাথে সাংঘর্ষিক কিনা, অথবা আপনি কি তাকে নান্দনিকতা শিখাইতে যাচ্ছেন কিনা, এই যে এখানে একটা পাওয়ার রিলেশনশিপ সবসময় আছে। এই কোয়েশ্চেন গুলো আমরা যদি না তুলি, তাহলে আমরা কোনোদিনও ওই যে আপনি যেটা এটার মেইন টাইটেল হচ্ছে ন্যায্যতার মূল্যায়ন, এটা কোনোদিনও হবে না। আর এটা কোনোদিনও আসলে আমার কাছে মনে হয় না যে ন্যায্যতার মূল্যায়নটা কোনোদিনও একটা লিগ্যাল ফরম্যাটে এটা পসিবল, যে তোমার বিল্ডিংটা ন্যায্য হয় নাই, তোমার নামে মামলা করে দিব, অথবা রাজুক থেকে এসে একজন চেক করবে কোন বিল্ডিং এর ন্যায্যতা কতটুকু। আই ডোন্ট থিঙ্ক দ্যাট এন্টায়ার গভর্নেন্স রেজিম ক্যান ওয়ার্ক। কারণ ওইটা মানেই হচ্ছে যে আপনি আরেকটা ফর্মাল সিস্টেম করতেছেন, যেটাকে আবার চাইলে একটু ইনফর্মাল করা যায়। ওই রাজুকের মূল্যায়ন যে আসবে তাকে 500 টাকা ধরাই দিব, ও বলবে হ্যাঁ বিল্ডিং খুব ন্যায্য। সো ওইটা আপনি মানে এই জন্য আমার মনে হয় কোয়েশ্চেন করা দরকার যে ন্যায্যতাটা তাহলে কে এনশিওর করবে এবং কোন সময় এনশিওর করবে। এটাকে 5 বছরে আর্কিটেকচার যখন পড়ানো হয়, তখন যখন সে হাউজিং ডিজাইন করে, তখন কি তাকে আমি বলবো যে হাউজিং মানে শুধু অ্যাপার্টমেন্ট বিল্ডিং না, হাউজিং মানে অন্য কিছু বটে, বাট তোমার তাহলে আসলে আর একটু বুঝতে হবে। এটা কি আমাদের পেডাগজিতে আসতে হবে? এটা কি সিপিডি কোনো কোর্স হবে? এটা কি যে না যারা আর্কিটেকচারের পরে তারা বড় হাউজিং করবেন না, তাদের আপনাদেরকে অবশ্যই পলিসি বা স্ট্রাকচার লেভেল জিনিস বুঝতে হবে? সেটা আসলে এই কোশ্চেন গুলোর দরকার আছে। কারণ এই বৃত্ত নাহলে আমার কাছে মনে হয় যে ফাত্তা ভাই যে কথাগুলো বলছিলেন, যে নাহলে আমরা ওই বৃত্তের মধ্যে ঘুরতে থাকবো। কারণ তাইলে আমি একদিকে ক্যাপিটালিস্ট প্রসেসের মধ্যে ছাড়া আমার উপায় নাই। আমি আর্কিটেকচার পাস করে বের হয়েছি, আমার বাইরে মাস্টার্স করতে যাওয়ার টাকা নাই এই মুহূর্তে, এখন আমি তো আমার ফার্মে চাকরি করতে হবে। তাহলে এখন আপনারা যদি কেউ আমাকে যদি এখন সমাজ বিজ্ঞানে আমার দিকে পয়েন্ট করে বলে যে এই যে তুমি এইখানে বসুন্ধরায় দখল করা জমি, সেখানে বিল্ডিং বানাইছো, তোমার কোনো ন্যায্যতার প্রতি কোনো তোমার সেন্সিটিভিটি নাই, আমার যদি সেন্সিটিভিটি থাকেও আমার আর কি অল্টারনেটিভ আছে? কারণ আমি একটা মোড অফ ইকোনমিক মডেলের মধ্যে কাজ করি, যেখানে এটা ছাড়া আমি এখন কি করে খাবো? আমি তো 5 বছর পড়াশোনাই করছি এটার উপরে। সো এই I do speak from actually talking with people. তো আমার এটা আসলে আমি যে খুব মানে বানায় বলতেছি আমার কাছে মনে হয় না, কারণ আমার কাছে মনে হয় ইটস মোর লাইক এম্পিরিক্যালি একটা যদি আপনি অ্যানালাইসিস করেন, অনেকে এটা ফিল করবে। দে ক্যান আন্ডারস্ট্যান্ড স্ট্রাকচারাল ইনইকুয়ালিটিজ এন্ড ইনজাস্টিস, এন্ড আর্কিটেক্টস ফেস দ্যাট ইনজাস্টিস, এবং তারা বুঝতে, কিন্তু সেই ঠিক হচ্ছে না জায়গাটাকে রেজিস্ট করা বা সেটা থেকে বের হয়ে আসা, এটা একটা ইন্ডিভিজুয়ালের পক্ষে অনেক কঠিন। সো আমার কাছে মনে হয় যে কেমন এই যে স্থাপত্য ধারণার বিবর্তনের নিরিখে বসতি, যেটা আজকের মেইন টাইটেল, ফর্মালিটি ইনফর্মালিটি বা এগুলো আসলে আমাদেরকে হেল্প করবে এটা কোয়েশ্চেন করা, যে আমাদের এখানে তাহলে আচ্ছা ধারণাটা কি পাল্টাবে? এটা ধারণাটা তো পুরো ওয়ার্ল্ডে এখন পাল্টাইতেছে। কারণ পার্টিকুলারলি আমি যেখান থেকে কথাটা বলতেছি, ইউনিভার্সিটি অফ শেফিল্ডে, এখানে একটা ফেমাস বই, একটা প্রজেক্ট হয়েছিল, বইটার নাম হচ্ছে স্পেশাল এজেন্সি। এবং স্পেশাল এজেন্সি বইটা একটা কালেকশন অফ এভরি টাইপ অফ আর্কিটেক্টস হু আর নট ডিজাইনিং বিল্ডিংস অনলি, যারা মানে অন্যান্য ভাবেও আর্কিটেকচারকে দেখতেছে। তো এটার ভিতরে মনে করেন 200-300 টাইপের আর্কিটেক্টের কাজ দেওয়া আছে, যারা স্পেশাল এজেন্সি নিয়ে কাজ করতেছে, বাট নট নেসেসারিলি একদম মেইন স্ট্রিম বিল্ডিং এর কাজ করতেছে। তো ওইটা যখন আপনি দেখবেন, আসলে দেখবেন যে অলরেডি অনেক জায়গাতেই অন্যভাবে কাজ করাটা খুব নর্মাল, এবং বিল্ডিং এর বাইরে যে কাজ করা, এই পয়েন্টটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। কারণ আমার কাছে, আমি এখন এই কথাটা শেষ করবো, আই থিঙ্ক আই এম স্পিকিং ফর লং টাইম, বাট ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ আপনি যদি বইটা অ্যানালাইজ করেন, আপনি দেখবেন যে যতদিন আপনি চিন্তা করবেন যে স্থাপত্য হচ্ছে কি একটা পার্টিকুলার টাইপের বিল্ডিং, ততদিন আপনার মার্কেটটা অনেক ছোট। কারণ একটা পার্টিকুলার টাইপের বিল্ডিং কতজন এফোর্ড করবে? আর আপনি যখন স্থাপত্যের ধারণাটাকে যদি বদলাইতে পারেন, যেমন এই বছর প্রিন্সকার প্রাইসটা পাইছে হচ্ছে গিয়া লাকাটন এন্ড ভাসাল, এর একটা আর্কিটেকচারাল ফার্ম, যারা বলছে যে বিল্ডিং হচ্ছে লাস্ট রিসর্ট, মানে পুরানো বিল্ডিং অ্যাডাপ্টেশন করো, কোনো জায়গায় জাস্ট ইভেন্ট ম্যানেজ করো, ইভেন্ট দিয়েও আর্কিটেকচার তুমি একটা জায়গায় স্থাপত্য পাল্টাই ফেলতে পারো তুমি। সো নট নেসেসারিলি যে বিল্ডিং আসতে হবে রেজলিউশনে, এটা আমার কাছে মনে হয় এটা যখন আপনি অনুধাবন করতে পারবেন, আপনার মার্কেটটা অটোমেটিক্যালি অনেক ওয়াইড হয়ে যাবে। তখন আপনি বলবেন যে আমি তো
জয়দেবপুরের পৌরসভার সাথে কাজ করি, ওইখানে আমরা একটা পার্টিসিপেটরি ইভেন্ট ডিজাইন করতেছি, কিন্তু এটাই আমার কাজ, আমি স্থপতি, বাট আমরা ওই নগরায়নের জন্য এটা কাজ করি। তো ওইটার জন্য আপনি একটা 10,000 টাকার বিলও করতে পারবেন, বাট ওইটা যতদিন না আপনি চিন্তা করবেন যে এটা আপনার পারভিউ, ততদিন এটা আসলে আমাদের মার্কেটও ছোট। সো এখানে আসলে এগেন সাত্তার সাথে কথা মিলাইতে চাই যে আমরা আসলে অ্যান্সার নিয়ে বসি না, বাট আমরা আপনি যেগুলো বলতেছেন আমার কাছে মনে হয় যে কোয়েশ্চেন একজনের থেকে আরেকজন কিলো পাসিং এর মতন ছুড়ে ফেলাটাও ইম্পর্টেন্ট, এবং অডিয়েন্সের কাছেও আমি কোয়েশ্চেন গুলো ছুটতে চাচ্ছি যে আপনারা চিন্তা করে দেখেন যে এগুলা কি আসলে আপনাকে চিন্তা করাইতেছে কিনা আমি যেটা বলতেছি, এবং শুড ইউ অ্যাকচুয়ালি থিঙ্ক কালেকটিভলি যে আমরা এগুলো নিয়ে আরো কথা বলতে চাই, এগুলা নিয়ে, এবং এই কথাগুলোর থেকে যদি কিছু প্রোডাক্টিভ বের হয় সেটা ভালো, যদি নাও প্রোডাক্টিভ কিছু বের হয়, স্টিল আই থিঙ্ক এই ক্রিটিক্যালিটিটা ছাড়া একজন ডিজাইনার আসলে সে তার নিজের ইন্টেগ্রিটির সে আসলে নিজে কতটুকু তার প্রফেশনের প্রতি বা ডিসিপ্লিনের প্রতি তার ইন্টেগ্রিটি থাকবে, এটাও একটা কোয়েশ্চেন। সো আই হোপ দ্যাট মানে একদম র্যাডিক্যালি পরশুদিন থেকে র্যাডিক্যালি অন্য একটা আর্কিটেকচার হয়ে যাবে সেটা আই ডোন্ট বিলিভ দ্যাট, বাট অ্যাট লিস্ট আই হোপ দ্যাট ইটস স্টেপ টুয়ার্ডস দ্যাট, যেটা আমাদের দেশে অলরেডি অনেক কাজ হচ্ছে। সো অফকোর্স I feel there is so much hope on that. I think এখন এইটুকুই বলি। থ্যাংক ইউ তানজিল। এরপরে আমাদের সাথে কথা বলতে আসছেন সামি হাসান। ওনার উপস্থাপনার বিষয়বস্তু রাফলি এরকম: পরিকল্পনার পরিসীমা, আধুনিক বসতি এবং বাংলাদেশের জেইন জেকবস। থ্যাংক ইউ সামি হাসান আমাদের সাথে হংকং থেকে জয়েন করার জন্য। ফ্লোর ইজ ইয়োর্স। এখন শুনে যাচ্ছে শব্দ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ সুজা ভাই। হ্যাঁ, আমি একটা প্রাণবন্ত বেশ চিন্তার কিছু পয়েন্ট ফাত্তা ভাই এবং তানজিল উপস্থাপন করবেন। আমি সেটার সূত্র ধরে একটু মানে আগাতে চাই, বিশেষ করে আরেকটু হয়তো ইনফর্মালিটি বা সেই সো-কল্ড বাউন্ডারিটা ক্রস করে ফর্মালিটির দিকে, যে এই আবাসন এবং বসতের ইনিশিয়েটিভ গুলো যদি আরো একটু বড় স্কেলে হয়, তাহলে কোন প্রসঙ্গগুলো এখন আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে সামনে চলে আসছে আর কি। এটা একটা আমি খুবই গুরুত্বপূর্ণ সময়, আর মানে আমাদের দেশ ও শহর হিসেবে একদিক দিয়ে স্থানিকভাবে আবার বৈশ্বিকভাবেও আমরা খুব একটা বড় মোমেন্টে আছি, যে যেটা পরিবর্তন ঘটছে। মানে একদিকে আমাদের মানে যে কি বলে যে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি, কিংবা একই সাথে যে ইকোলজিক্যাল যে চ্যালেঞ্জের মুখে আমরা পড়ছি, তো সবকিছুর আমাদের প্র্যাকটিস এবং দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তনের ডাক এই সময়টা আর কি। আর স্থাপত্যের কাজটাও হচ্ছে যে নির্মাণ, এবং এটার নির্মাণটার ছাপটা খুব বড় আকারে একটা সময় পড়ে লম্বা সময়ের জন্য থাকে। তো সুতরাং এই দিক থেকেও চিন্তা করলে যে অন্যভাবে চিন্তা করা এবং আমাদের যে কন্ট্রিবিউশন গুলো আছে সেটাও নিয়ে ভাবার সময় এসেছে। আমাদের দেশও এই সময় এখন একটা পরিবর্তনের মোড চেঞ্জ হচ্ছে, যে ইনফর্মালিটি থেকে আস্তে আস্তে আমরা ফর্মালিটির দিকে যাচ্ছি। তো সেখানেও আমি যেটা করতে চাচ্ছি যে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি দুটো বিষয়ে। প্রথমত একটা হচ্ছে যে বসতি আমাদেরকে আবাসের ব্যাপারে নিয়ে আসে, আর এক্ষেত্রে যে বৃহৎ পরিকল্পনাগুলো আমরা মানে সবসময় কথা বলি যে হাউজিং বা এই সংক্রান্ত যে কি ধরনের আসলে বসত হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা খুব ভালো একটা অভিজ্ঞতা প্রত্যক্ষ করা যায়, যেটা আমি এই মুহূর্তে যে শহরে আছি হংকং, সেখান থেকে বলা যায়। কারণ এশিয়ার যে নগরগুলো বা আমরা আমাদের নগরায়নের এবং বসতের যে ধারা, এটা মোটামুটি একটা সূত্র মেনে চলে আর কি। তো এখানে যেটা প্রসঙ্গে বলা যায় যে পাবলিক হাউজিংটা ছিল যে একটা বড় ধরনের ইনিশিয়েটিভ হংকং এ,
এবং একই সাথে সিঙ্গাপুরের আরেকটা শহরে। এবং একটু আগে যেমন ফাত্তা ভাই যেটা বললেন যে আসলে আমরা এই সিটি এবং আবাসনকে এবং আমাদের যে বসতি এটাকে আমরা কিভাবে দেখছি, যেটা কমোডিটি হিসাবে নাকি আম, আম, চাহিদা হিসাবে। তো সেটার কারণে জিনিস আহ, মানে প্রথমত যেটা হচ্ছে যে দিক নির্দেশনা ঠিক করাটা বা ডাইরেকশন ঠিক করাটা খুবই জরুরি। এবং এক্ষেত্রে একটা ভালো উদাহরণ হচ্ছে এই হংকং সিঙ্গাপুরের হাউজিং কে বলা চলে। দুটো শহরই প্রায় অলমোস্ট একই সময়ে তাদের সেই পাবলিক হাউজিং এর ইনিশিয়েটিভ শুরু করেছিল যে 50-এর দশকে। এবং উদ্দেশ্য ছিল অনেকটা এরকমই যে আবাসন সাথে সাথে বসতের যে আহ, ধারণাটা তৈরি করা, যে রিশেপ করাটার একটা চাহিদা ছিল। আহ, কারণ তাদেরও আমরা যে পরিস্থিতিটা এখন মুখোমুখি হচ্ছি, যে অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে সমাজের পরিবর্তন হচ্ছিল, এবং তারাও সে সাথে যে আবাসনের ও সমাজের যে বসতির ওটা কিভাবে একটা নতুন ধারণা দেওয়া যায়। তো পাবলিক হাউজিং এর দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় দুটো পাবলিক হাউজিং বলা চলে এই দুই শহরে। কিন্তু এখানে খুব যেটা খুব মজার ব্যাপার হচ্ছে যে শুরু হওয়ার পরের দিকে তারা দুই ভিন্ন রাস্তায় চলা শুরু করে আর কি। তো এটার খুব মানে সংক্ষেপে যেটা বলা যায় যে হংকং একটা সময় সে এই আবাসনকে কমোডিটি হিসেবে দেখা শুরু করে, যে কারণে তার অ্যাপ্রোচের বিশাল ফারাক। এবং সিঙ্গাপুর ওটাকে একটা চাহিদা হিসেবে দেখা শুরু করে, এবং তার কারণে তার আরেকটা ফলাফল আসে আর কি। যেটা অলমোস্ট অনেকেই হয়তো জানেন যে সিঙ্গাপুরের 90% লোক এখন পাবলিক হাউজিং এ বাস করে, এবং এর মধ্যে আবার প্রায় মোর দেন 80% লোক হচ্ছে যে তাদের নিজের বাড়ি ওন করে আর কি। তো এখানে যেটা উদ্দেশ্য ছিল এবং এখনো যেটা আর কি প্রতিধ্বনি শোনা যায় সমাজে, সেটা হচ্ছে যে হংকংকে অনেকে বলে যে এটা আসলে কারো বাড়ি নয়, সবাই মনে করে এটাকে একটা কি বলে স্টপেজের মতো টাকা বানানোর জায়গা আর কি। এটা একটা হচ্ছে যে কাইন্ড অফ একটা আফসোসের সুর আর কি এখানকার লোক বা সব জায়গাতে, যেটা গবেষণাতে দেখা যায়। অন্যদিকে সিঙ্গাপুরের মিশন যেটা ছিল যে তাদের যে বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড চারটা ভিন্ন ভিন্ন জাতির লোক একসাথে ছিল একটা ছোট এলাকাতে, এবং তাদেরকে কিভাবে এই একটা বিশৃঙ্খল মতো একটা টিপ ছিল যখন তারা এই স্বাধীনতা পায়। তো তাদের প্রথম চ্যালেঞ্জ ছিল এই সমাজটাকে তৈরি করা আর কি, যে তাদেরকে কিভাবে তারা একসাথে কাজ করতে পারে। তো ওটার জন্য যে পলিসিটা ছিল সেটা হচ্ছে যে নিজের বাড়ি মনে করা আর কি, বসত মনে করা। তো ওটার জন্য প্রথম রিকোয়ারমেন্ট তারা ডেভেলপ করলো যে তখনকার যে প্রধানমন্ত্রী, যে তাদের সবার একটা বাড়ি দিতে হবে, নিজের একটা বাড়ি থাকতে হবে আর কি, বা বসত থাকতে হবে। তো এটা জাস্ট বলা যে কিভাবে হাউজিং এর উদ্দেশ্য বা একটা বৃহৎ পরিকল্পনা দুটো ভিন্ন রাস্তা আমাদের দিতে পারে। তা আমরা যখন এই মুহূর্তে অগ্রসর হচ্ছি, বড় বড় প্রজেক্ট আসছে বা আসবে, হয়তো পাবলিক হাউজিং একটা সময় বাস্তবতা হবে। তো এটা আসলে আমরা কিভাবে দেখবো আর কি, যে কমোডিটি হিসেবে নাকি এটা একটা সমাজের চাহিদা হিসেবে? আমাদের উদ্দেশ্য কি থাকবে এটা যে লেনদেনের আরেকটা মিডিয়া বা ইনভেস্টমেন্টের মাধ্যম হিসেবে, নাকি এটা হবে যে একটা ঠিকানা খুঁজে নেওয়ার, নিজের বাড়ি মনে করার মতো? এটা একটা খুব বড় প্রশ্ন, এবং এটার কারণে শুরু থেকে একটা রাস্তা ভিন্ন হতে পারে। তো এটা একটা দ্বন্দ্ব বা দ্বিধার ক্ষেত্র। এর সাথে সাথে আরেকটা যেটা আর কি, যে আমরা সময়ের সাথে সাথে মুখোমুখি হচ্ছি, যে এই যখন এই ফর্মাল স্কেলের ডেভেলপমেন্টের আমরা কম বেশি লি কর্বুজিয়ারের সেই 30 দশকের গার্ডেন, দ্য বিল্ডিং ইন দ্য গার্ডেন বা এই রেডিয়েন্ট সিটির যে ধারাটা আর কি, যে সুপার ব্লক। তো এখানেও অভিজ্ঞতাটা অলমোস্ট হংকং এ থাকার সুবাদে যেটা হচ্ছে যে আমরা সেই তার প্রয়োগ দেখতে পাচ্ছি আসলে, যে বড় ধরনের সুপার ব্লক গুলো আসছে এবং নিউ টাউন গুলো ডিজাইন হচ্ছে এভাবে। তো এটা আবার কেন আমাদের জন্য প্রাসঙ্গিক, কারণ আমরা যখন আবার ডিজাইন আর্কিটেকচার বলি বা আরবান ডিজাইনে বলি, যে বসত নির্মাণের ক্ষেত্রে আমরা ভাবনা শুরু করি যে কিভাবে এটা হবে, সেখানে কম বেশি আমরা এই দিকে যাচ্ছি। তো 30 দশকের ওই সময়ের যে যে চাহিদাটা ছিল যে ঘিঞ্জি শহরের মধ্যে কিভাবে স্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি করা যায়, তো সেই প্রেক্ষিতে এই রেসপন্সটা ছিল। কিন্তু বহু পরে আবার জেন জ্যাকব এসে দেখালেন যে আমরা আসলে আরেকটা বড় ব্যাপার মিস করে যাচ্ছি,
কম বেশি, যেটা হচ্ছে যে সমাজের কথাটা যেটা ফাত্তা ভাই বললেন, যে কানেকশন, কমিউনিটি, তারপরে প্লেস অ্যাটাচমেন্ট, এই বড় বড় ব্যাপারগুলা যে হারিয়ে যাচ্ছে। তো এখানে একটা খুব, এই দুইটা মুখোমুখি যে ধারাটা ছিল এখন পর্যন্ত সেটা প্রাসঙ্গিক, যে বিভিন্ন ক্ষেত্রে এটাকে আমাদের বলছে যে আমি দুইটা ধারার মধ্যে যে টপ ডাউন আর বটম আপের মধ্যে অ্যাপ্রোচের মধ্যে পার্থক্য, যে সেখানে আসলে আমরা চাপিয়ে দিচ্ছি কিনা একটা ডিজাইনকে, আরেকটা হচ্ছে যে অংশগ্রহণ হচ্ছে কিনা, যেটা তানজিল উল্লেখ করছিল, যে আবার বিনির্মাণ আর সংরক্ষণের ভিতরেও যে আমাদের পুরো কনজারভেশন, আরবান কনজারভেশনের প্রসঙ্গ চলে আসে, বনাম যে ভেঙে তৈরি করা। তো আমরা আমাদের ঢাকা বলি বা আরো চট্টগ্রাম বলি, অনেক শহরের পুরান অংশ তো আমরা এখন এই মুহূর্তে এসে উপনীত হয়েছি যে এটার পরিবর্তনের মুখে আছে, পরিবর্তনের ধারাটা আসলে কি হবে। তো এটা একটা বড় ধরনের প্রশ্ন, যে এটাকে আসলে ওই ফ্যাব্রিকটা, বিল্ড ফ্যাব্রিক বলি আর সোশ্যাল ফ্যাব্রিক বলি, তাকে ধরে এখানে প্রায়োরিটি কি সেই কমিউনিটির সেট আপটাকে করার কিনা, নাকি এখানে সেই মানে যেটা হয়েছিল প্যারিসে বা দক্ষিণ আমেরিকার অনেক শহরে কিংবা হংকং এ, এমনকি সিঙ্গাপুরেও বলা চলে, যে ক্লিন আপ করে আবার নতুন করে তৈরি করা আর কি। তো এই প্রশ্নগুলা খুবই জরুরি, কারণ মুহূর্তটা এখন অনেকটা সেরকমই। তো আবারও যেটা বলা চলে, যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমরা বসত কথাটা অনেক বড়, এটা দুটো সাইড অংশ নিয়ে দেখা যায়। একটা হচ্ছে যে বিল্ড ফর্মটা, আরেকটা হচ্ছে যে তার সোল, যেটা আর কি সফট সাইড বা কমিউনিটি যেটা বলি। একটা নেইবারহুড তৈরি হচ্ছে বিল্ড ফর্মের কন্ট্রিবিউশনে, মানে এটা আর্কিটেকচার হতে পারে, এটা গ্রুপ অফ আর্কিটেকচার হতে পারে হাউজিং এর মতো, অথবা এটা কালেকটিভ যে ইনফর্মাল ডেভেলপমেন্ট থেকেও হতে পারে। কিন্তু এটার সাথে সাথে যেটা নেইবারহুড তৈরি হচ্ছে, কিন্তু অন্যদিকে হচ্ছে যে এটার সাথে কি সেই কমিউনিটি অ্যাটাচমেন্ট বা কানেকশনটা আছে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি মানে আর্কিটেকচারের ইতিহাসের দিকেও তাকাই, যে শুরু থেকে তো এই আর্কিটেকচারের ইতিহাসটা হচ্ছে বসতি নির্মাণের ইতিহাস। একটা সময় যে ফার্স্ট সোসাইটি যারা ছিল, হান্টার গ্যাদারাররা, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতো, তাদের প্লেস অ্যাটাচমেন্টের সেই বসতির ধারণাটা ছিল খুবই টেম্পোরারি বা নোমাড কাইন্ড অফ, রিমোট বলা চলে। তো সেখানে কিন্তু সেই কমিউনিটি সেন্সটা কিন্তু ছিল তাদের সার্ভাইভালের অন্যতম ইম্পর্টেন্ট স্ট্রং ফিচার। এখন আমাদের এই আধুনিক যুগে যেটা নিয়ে অনেক কথা হচ্ছে, যে অনেকটা উল্টো দেখা যাচ্ছে, যে আমাদের খুব ভালো নেইবারহুড বা বিল্ড ফর্ম আছে, কিন্তু সেই কমিউনিটি সেন্স বা সেই বন্ডিংটা অনেকটাই নেই। তো লুই মামফোর্ড এরকম একটা কথা বলেছিলেন, যে সোশ্যাল এলিয়েনেশন, মানে এখনকার যে সমাজের পরিবর্তন এবং সময়ের পরিবর্তন, যেটা ডেভিড হার্বের কথাতেও বলা যায়, যে সোশ্যাল এলিয়েনেশনটা এখন সোশ্যাল বন্ডিং এর জায়গা দখল করে নিচ্ছে এই ধরনের আর্কিটেকচার অফ ফ্লাক্স এর কারণে। আরবান ফ্লাক্স হচ্ছে, দ্রুত পরিবর্তন হচ্ছে। তো এইটার তখনই জেন জ্যাকবের প্রসঙ্গ আবার চলে আসছে, যে আইজ অন স্ট্রিট, যে কমিউনিটির যে কেয়ার করা বা যে নেইবারের পরস্পরের যে কানেকশন বা ইন্টারাকশন, যেটা ফাত্তা ভাই উল্লেখ করলেন বেশ কয়েকবার, যে সমাজের যে গোড়াপত্তন আর কি ব্যাপারগুলা। তো সেটা হচ্ছে যে এই বিল্ড ফর্মের কারণে আমরা কি তাকে কিভাবে ইফেক্ট করছি আর কি, যে তাকে কিভাবে আসলে পরিবর্তন করছি, এটা একটা বিশাল ভাবার বিষয়। কারণ আমার মতে যে এখন একটা বড় ধরনের ক্রান্তিকাল সময়, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস বলি বা হিউম্যানিটি পোস্ট হিউম্যানিটি, যে সময়ের যে পরিবর্তন, তার যে দাবিতে, তো এই সমাজের বদ্ধতাটা খুব বড় একটা প্রশ্ন হিসাবে চলে আসছে। আর আরেকটা ব্যাপারে যেটা হচ্ছে যে এই সুপার ব্লক বা মেগা ব্লকেরও মানে আমাদের ফিজিবিলিটি নিয়েও অনেক কথা আছে, এখানে অনেক গবেষণা আছে, বিশেষ করে যে সকল জায়গাতে এরকম ফর্মাল কাইন্ড অফ হাউজিং হচ্ছে, সেখানে যেমন প্রশ্ন আছে যে অংশগ্রহণের তত্ত্ব নিয়ে, মানে কতটা যে যার বা সে কতখানি কন্ট্রিবিউট করতে পারছে বা পরিবর্তন করতে পারছে, যেটা তানজিল খানিকটা উল্লেখ করলো। যেমন এটা খুব শুরুতেই যখন বাহাস তাদের সেই
কাইন্ড অফ মডিউলার হাউজিং এসেছিল তখন তার যেমন ক্রিটিসিজম ছিল বাহাউস অ্যান্ড মাই হাউস আর কি, এটার মধ্যে যে যে হারিয়ে যাওয়ার ব্যাপারটা। আবার পরের দিকে যেমন হংকং হাউজিং এ গবেষণা করে দেখেছিল যে এখানকার অনেক এলডারলি পপুলেশনই এটাকে সমালোচনা করছে, সে তার বাড়ি খুঁজে পাচ্ছে না, কারণ এগুলো সব একই টাইপের নাম্বার বাড়ি ঘর। এখানে যে তাদের যে কন্ট্রিবিউট করে নিজের বাড়ি নিজের মতো করে করা, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ পর্যায়ে, যেটা অনেকটা ওই জেন জেকবস এর সেই পার্টিসিপেশনের অংশ হিসাবে সাথে কানেক্ট করা যায় আর কি। ক্লেয়ার মার্কাস নামে একজন একটা খুব দারুণ একটা বই ছিল যে হাউস এজ এ মিরর অফ সেলফ। আই মিন প্রতিটা বাড়ি বা ঘর যে প্রতিটা মানুষের যে একটা প্রতিচ্ছবির মতো। তো এটার উপর ঠিক এই ধরনের আরেকটা পিএইচডি গবেষণা করেছিলেন আমাদের সিনিয়র তারিফ হায়াত রূপক ভাই আর কি। তো ওনার যেমন গবেষণার ব্যাপারটা ছিল যে 10 বছর ধরে একজন আর্কিটেক্টের নিজের বাড়ি কিভাবে আসলে ইনফরমালি চেঞ্জ হচ্ছে ডিজাইনের পরে। তো যেটা অনেকটা সূত্র ধরে তানজিলের সূত্র ধরে বলা যায়। তো এটা কেন গুরুত্বপূর্ণ যে বসত বা আর্কিটেকচার যদি আমরা ওইভাবে ইউনিট হিসাবে দেখি বা হাউজিং এর কালেকশন হিসাবেও দেখি, এখানেও ওই যারা থাকছে তার ইন্টারাকশনটা, তার নিজের করতে পারার ক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এইখান থেকে শুরু হয়ে যে কমিউনিটির যে ইন্টারাকশন বা কমিউনিটির অংশগ্রহণ, সে ব্যাপারটাও চলে আসে। তো এই হিসাবে যে ওই জ্যাকবীয় ধারাটাকে বলা যায় যে আসলে এটা কি খুব গুরুত্বপূর্ণ কিনা। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন সেই একই কথা যে এই জেন জেকব শুধুমাত্র যে রোমান্টিসিজম ক্ষেত্রে তা না, যে আমরা পুরান শহরে থাকি, আমার পুরান মহল্লে আমরা যেভাবে বড় হয়েছি, শুধু তার জন্যই যে প্রযোজ্য তা না, এটা যে কোনো ধরনের বসতির জন্য প্রযোজ্য। তো এক্ষেত্রে আমি মনে করি যে তানজিলের পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, আই ওপেনিং, যে এটা আসলে সব ধরনের হাউজিং, ফর্মাল ইনফর্মাল, এই চিন্তাধারাটা যে সেখানে কমিউনিটির অ্যাটাচমেন্টটা খুব গুরুত্বপূর্ণ হবে, কমিউনিটি অ্যাটাচমেন্টটা কিভাবে আসছে, সে জ্যাকবি অ্যাপ্রোচটায় আবার আসা যায় আর কি সেক্ষেত্রে। এবং এইভাবে আসলে যে ওই ফর্মাল হাউজিং বা বড় স্কেলে হাউজিং সাথে কমিউনিটির যে ধারণাটা, তার কমিউনিটি সে তার নিজস্ব ইউনিটের ক্ষেত্রে কিভাবে কন্ট্রিবিউট করতে পারছে, অ্যাজ এ কালেকটিভ নেইবারহুড সে কিভাবে কন্ট্রিবিউট করতে পারছে, এই দুইটা নতুন করে দেখার উপরও খুব বিশাল ধরনের কাইন্ড অফ আমাদের ভবিষ্যৎ নির্ভর করে যে সমাজগুলা কিরকম হবে, যেটা আমরা ঢাকাতে গত 10 বছরের এই পরিবর্তনটা খুব ভালো করে বোঝা যাচ্ছে আর কি। তো এই টোটাল ধরে আরেকটা শেষ পয়েন্ট দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন আবার বড় স্কেলে নির্মাণ করতে যাচ্ছি, কোন অ্যাপ্রোচে যাব, আবার কর্বুজিয়ান সেই হাউস কিনা, অথবা স্মল গ্রেইনার অ্যাপ্রোচ কিনা, অথবা আরো অ্যাডাপটিভ অ্যাপ্রোচ কিনা। এখানে সবচেয়ে বড় যেটা পয়েন্ট হচ্ছে যে বিল্ডিং গুলার রিভার্সিং প্রসেস কোন আছে কিনা আর কি, যে বিল্ডিং এর একটা ফুটপ্রিন্ট এটা লম্বা সময় ধরে থাকে। এবং হংকং এ যেমন ফর এক্সাম্পল যে তার যে 60 দশকের যে বিল্ডিং গুলো আছে, সে এখন ডাবল এইজিং এর একটা মুখে পড়েছে আর কি, যে তার জনসংখ্যার মধ্যে মানে অর্থনৈতিক উন্নয়নের কারণে বয়স্ক জনসংখ্যা বেড়ে যাচ্ছে, অন্যদিকে বিল্ডিং এরও বয়স বেড়ে যাচ্ছে। এটার আসলে একটা বিল্ডিং মানে এগুলা যে ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে, এটাকে সহজে ভেঙে আবার নতুন কিছু করাটাও বা এর মেনটেনেন্স দুই দিক দিয়ে সমস্যা তৈরি করছে। তো এই চিন্তাটা যদি 80 দশকে তাদের করা যে 60-70 তলা বিল্ডিং গুলোর দিকে তাকাই, তখন আরো কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন আসে যে এই 70 তলা একটা বিল্ডিং এর ম্যানেজমেন্ট সুপার মেশিন আর কি, সেই কর্বুজিয়ার কথাই বলতে হয় আর কি, যে এর বেশ সফিস্টিকেটেড ম্যানেজমেন্ট প্রয়োজন। কিন্তু তারপরেও এর ম্যাটেরিয়াল বা সবকিছুতে একটা সময় গিয়ে এটা আবার ক্ষয় হওয়া শুরু করবে। তখন এটা কি করবে, কি হবে এই টাওয়ার গুলা, এগুলা কি আমরা ছেড়ে চলে যাব, সেটা কি আরেকটা বিশাল জঞ্জাল হবে নাকি না। মানে আমরা যে 10 তলা নিয়ে যে সমস্যায় পড়ছি এখন পুরান শহরের অংশে 6 তলা বা ইভেন তার চেয়েও কম, একটা সময় গিয়ে 70 তলাতে সেও একই সমস্যাটা ফেস করতে হবে। কিন্তু এবং তার এটা কি হবে, কারণ আমাদের নির্মাণের এখন যে গতিটা এটা অনেক বেশি সারা দুনিয়াতে আর কি। এটা ইরিভার্সিবল প্রসেস, একটা পয়েন্ট এটা মনে রেখে আগাতে হবে। তো এখানে আমি এই বড় কিছু প্রশ্ন রেখেই শেষ করতে চাচ্ছি আর কি। তো আমি মনে করি এখানে আমাদের আজকের এই বসতির প্রসঙ্গে জেন জেকবসন আর লি কর্বুজিয়ার এখনো খুব প্রাসঙ্গিক আর কি। ধন্যবাদ।
ধন্যবাদ সামি হাসান। দর্শকদের আবারও বলছি যে আপনারা প্লিজ পার্টিসিপেট করেন, অংশগ্রহণ করেন। আপনাদের প্রশ্নগুলি ফেসবুক লাইভে, যেখানে আমাদের একটা ব্রডকাস্ট হচ্ছে, সেখানে মন্তব্য বা কমেন্ট আকারে আপনারা আপনাদের প্রশ্নগুলি দিতে পারেন। তো ধন্যবাদ। তিনজন অত্যন্ত প্রাণবন্ত এবং সময় উপযোগী এবং খুব বিশ্লেষণাত্মক কতগুলি কথা বললেন, এবং তারপরে আমরা আরো কিছু নতুন প্রশ্ন পেলাম। তো এরপরে আমাদের একটা পর্ব আছে যেখানে উন্মুক্ত আলোচনা আমাদের আলোচকদের মধ্যে। তা আমি ফ্লোর ওপেন করছি। নেই না মানে এটা কিভাবে সূত্রপাত করানো যায়, বাট মডারেটর হিসেবে আমি এখানে কিছুটা মাতবরি করতে পারি যে মানে আমাদের স্বামী যেটা বললো সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, এবং আরো কয়েকটা মানে কতগুলি প্রেক্ষিত আমাদের জন্য মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আমাদের ঢাকার কথা যদি বলি বা অন্য শহরগুলিও যদি দেখি, এই সিটিগুলি হচ্ছে প্রাইমারিলি মাইগ্রেন্ট সিটি, এবং দেখবেন যে ঢাকায় যখন ঈদের বন্ধ হচ্ছে তখন সিটির 50% লোক চলে যায়, এবং বা তারও বেশি। তার মানে এই শহরে কেউ থাকছে না। তো যে এই শহরে মানুষ এসে থাকছে, স্বামী যেটা হংকং সম্পর্কে বললো, ইট ইজ অলমোস্ট লাইক আমি একটা হোটেলে এসছি বা কোনো প্রয়োজনে আসছি, ছেলে মেয়ের লেখাপড়া, কিন্তু আমি এই সিটিতে সেটেল করার জন্য আসিনি। আমি এখানে জাস্ট কিছু সুযোগ সুবিধার জন্য এসেছি, সেটা ইনকাম হবে। এইটা একটা জিনিস বোধহয় কাজ করছে। আর একটা জিনিস বোধহয় কাজ করছে যে আমাদের একটা সুপার গ্লোবালাইজড একটা নেচার অফ আওয়ার টাইমস ইজ ভেরি ফাস্ট মাইগ্রেশন। এবং ঢাকায় যে ফ্যামিলিটা ধরেন সেটেল চাকরি সূত্রে আসলো, তাদের দেখা গেলো তাদের সেকেন্ড জেনারেশন কিন্তু রেডি হচ্ছে বিদেশে চলে যাওয়ার জন্য। তো এই শহরে আসলে কে থাকছে? এই শহরে বাড়িঘরগুলিতে দেখা যাচ্ছে যে শুধু বয়স্ক অনেক, ঢাকার আমি জেনারেলাইজ করতে চাই না, এরকম দেখা যাচ্ছে যে কর্মজীবন শেষে সন্তানরা সবাই বিদেশে চলে গেছেন, বা বৃদ্ধ বাবা মা বড় বাড়িতে আছেন বা এখানে কোন রকম ভাবে আছেন, দু একজন আত্মীয় স্বজন সহ, তাদের সার্কেলটা ছোট হয়ে যাচ্ছে। এটা একটা ক্যাটাগরি আছে। আবার আরেকটা ক্যাটাগরি, আরেকটা হিউজ ইস্যু যেটা না বললেই না, সেটা হচ্ছে যে এখানে প্রপার্টি প্রাইস এত বেশি, এবং এটা প্রপার্টি যে স্পেকুলেশন, ল্যান্ড প্রাইস বলেন, ফ্ল্যাটের প্রাইস বলেন, ইট ইজ ভেরি রেস্ট্রিক্টিং। এটা শুধু একটা ক্লাসের লোকই আর কি এখানে প্রপার্টি অ্যাফোর্ড করতে হয়। সেই জন্য এরকমও দেখা যায় যে সিটিতে সেটেল না করে সারা জীবন কাজ করে আবার মানুষ গ্রামে ফিরে যাচ্ছে বা অন্য কোথাও সেটেল করতে ফোর্সড হচ্ছে, যে যখন তার ইনকাম শেষ হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস বোধহয় বলতে পারি যে এখন ডিজিটাল এই যে হ্যাবিট্যাট, এটা একটা হ্যাবিট্যাট ইটসেলফ আমার কাছে মনে হয় যে এটা খুব শিফটিং একটা জিনিস, কারণ সবার হ্যাবিট্যাট এখন চলে গেছে মোবাইলে। স্পেশালি আমরা কতটা যে জায়গায় রিলেটেড, মানে কতটা কানেক্টেড, মানে আপনার 50 বছর আগে যখন টিভি ছিল না, তখন তো আপনি নেবারের সাথে গিয়ে তো সময় কাটাবেন, তাই না? আপনার প্রতিবেশীর সাথেই তো সময় কাটাবেন, এটি তো খুব লজিক্যাল। কিন্তু এখন তো আপনার সেলফোন থেকে মাথা তোলার সময় তো পাচ্ছি না, পড়শির সাথে আলাপ করব কখন? মানে এই জিনিসগুলো বোধহয় হয়তো গ্লোবালি, আমি বলবো নট অনলি লোকালি, বাট হ্যাবিট্যাটের শেপটা মনে হয় এই জিনিসগুলির একটা খুব স্ট্রং একটা ইম্প্যাক্ট আছে। এনিওয়ান, আপনারা যদি এই যে কথাগুলি বললাম এটার, বা ইভেন এর আগে যারা প্রিভিয়াসলি বলে গেছেন, তাদের এই সম্পর্কে নিয়ে শুরু করেন। আপনার এই কথাটা শুনে মনে হলো যে ওই একটা খুব ফেমাস ভিডিও বের হয়েছিল যে ইতালিতে প্যান্ডেমিকের সময় যখন কেউ কারোর সাথে পুরো কোয়ারেন্টাইন, সবাই বারান্দায় এসে, সবাই তো মোবাইল ছিল, সবার ইন্টারনেট ছিল, ওয়াইফাই ছিল, তারপরেও কেন? তো ব্যাপারটা আসলে আই থিংক ইটস আইদার অর, ইটস মোর লাইক সিচুয়েশনাল। ধরেন মানে এখন আসলে আমার শহর কি আমাকে পালতে পারতেছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে ওই টাইপের জিনিসগুলো ফস্টার করার ব্যাপার আছে। এটা এই জন্য বলতেছি যে আপনি সামিম ভাই যে বলতেছিলেন যে কমিউনিটি সেন্স ফস্টার করা, আপনি চিন্তা করেন যে কমিউনিটি সেন্স কোথায় ফস্টার হয়। একটা ধরেন একটা ছত্র ছায়ার ব্যাপার আছে, যেমন কমিউনিটি সেন্স খুব ভালো ফস্টার হইতো যখন মনে করেন যে অন্যান্য ফ্যামিলিতে যায় না, বাট ধরেন
বড় চাচি, সবাই ঈদের সময় বড় চাচির বাসায়, কারণ বড় চাচির বাসায় সবাই আসে ভাই বোনরা। বড় চাচি 50 কেজি গরু মাংস রান্না করে এবং উনার উপরে সবাই মনে করে যে এটা নর্মাল, দ্যাট শি ইজ গোনা ডু দ্যাট। এবং ওই যে একটা সেন্স কাল্টিভেশনের ব্যাপার আছে। এই আপনি যখন এই শহরে আসতেছেন, বাসা ভাড়া নিচ্ছেন, 3 মাস থাকবেন, 3 বছর পর 2 বছর পর আবার চলে যাবেন, স্থাপত্যটা যেহেতু শুধু বিল্ড ফর্মেই, আপনি তো আর চিন্তা করতেছেন না যে এখানে আমি ইউজ গুলা কিভাবে পারসিভড হবে, অথবা যেই জন্য প্রবলেমটা কি হয় যে দেখেন, আমি যেটা রিভিউতে ধরেন আমরা এভাবে কথাগুলো বলি যে হ্যাঁ নিচতলা একটা কমিউনিটি হল তো দেওয়া আছে, তুমি কিভাবে কমিউনিটি ফস্টার করতেছো? আমাদের অ্যান্সার গুলো সবসময় স্পেশাল, নট টেম্পোরাল অর ইভেন্ট ওরিয়েন্টেড না, লাইফ ওরিয়েন্টেড। ইটস লাইক ছাদের মধ্যে স্যার অনেক বড় একটা কমিউনিটি হল দেওয়া, অনেক সুন্দর। এখন কমিউনিটি হল তো মার্বেল দিয়ে বাঁধানো হইলেও ওইখানে মানুষ নাও যেতে পারে, কারণ ইটস অল অ্যাবাউট আপনি হাউ ডু ইউ ফস্টার একটা একটা কমিউনিটি। সো আই উড সে দ্যাট টেকনোলজি অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, বাট ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক অ্যান আইদার অর সিচুয়েশন। ইটস জাস্ট দ্যাট আসলে আমরা এখনো এই জিনিসগুলোকে ক্যালিব্রেট করতে পারতেছি কিনা, মানে আমরা এটা আমাদের চিন্তার মধ্যে আনতে পারতেছি কিনা, আই থিঙ্ক দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো হ্যাঁ, মানে এটা কিভাবে ডিজাইনে আসবে, একটা স্থপতি কিভাবে চিন্তা করবে এগুলো নিয়ে, আই মিন টেকনোলজিকে সে উল্টা ইউজ করতে পারে কিনা টু ফস্টার এ সেন্স অফ কমিউনিটি। মানে আই থিঙ্ক এই টাইপের কোশ্চেন গুলো এখন অনেক মানে ন্যায্য। এই প্রসঙ্গে আমার প্লিজ। তানজিলের কমিউনিটি হলের কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। আমার বাবা মা কিছুদিন আগে মোহাম্মদপুরে একটা বেশ বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকতো আর কি, মানে অনেক বড় এসএসসি, যেখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট ছিল। তো সেকেন্ড ফ্লোরে বিশাল একটা কমিউনিটি হল ছিল, কিন্তু সেই হলটা সারা বছর আনইউজ পড়ে থাকতো। কারণ হচ্ছে যে ওই বিল্ডিং এ যারা থাকে তাদের একটা স্ট্যাটাসের ব্যাপার ছিল যে এই হলে করা যাবে না, বাইরে গিয়ে বড় একটা জায়গায় করতে হবে। তো এইটা থেকে আমার একটা জিনিস যেটা মনে হচ্ছিল, ঘটনাক্রমে আমার প্রথম ক্যারিয়ারের শুরু দুজন আর্কিটেক্টের সাথে। তারা তখন সদ্য বই থেকে পাশ করছেন, এখন অনেক নামী ফিল্ম মেকার, সামন ভাই, সারাপা। তো সামন ভাই একটা কথা প্রায় বলতো যে ক্লায়েন্টকে শেখানোর দরকার আছে অনেক সময়, কারণ ক্লায়েন্টকে গাইড করতে হবে। কারণ অনেক সময় মানে রাইট জিনিসটা কি সেটা আসলে তাকে বুঝতে আসলে হেল্প করতে হবে। সেটা এক ধরনের সর্ট অফ একজন আর্টিস্টের বা একজন ডিজাইনের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তো সেই প্রসঙ্গে আমার যেটা মনে হয় যে হ্যাঁ, আমরা একদিক থেকে বলতে পারি যে যে একজন আর্কিটেক্টের দায় কোথায় বা কতটুকু, বা এই যে ধরেন যে আর্কিটেকচারের যে এই যে ডাইমেনশনটা আছে, এখানে তো মানে একজন পে করতেছে, তার একটা সার্টেন রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করার জন্য, একটা বিল্ড ফর্ম ডিজাইন করার জন্য। তো সেইখানে একদিকে যেমন আর্কিটেক্টের দায়ের একটা কথা আসে, কিন্তু পাশাপাশি যে এই যে ব্রডার সোসাইটিতে যে মানে মানুষের মেন্টালিটির যে এই বিষয়টা, মানুষজনের ডিফারেন্ট অ্যাসপিরেশন, সেই জায়গাটায় তো আসলে শুধু আর্কিটেক্টের একার দায়ী না। সেই জায়গাতে আসলে এটা একটা মানে সর্ট অফ কালেকটিভ একটা দায় বলা যেতে পারে, বা একটা কালেকটিভ এক ধরনের কনসিয়াসনেসের ব্যাপারও আছে। এই এই আমার বাবা আমার ওই ওই বিল্ডিং এর কথা বললে যে মানুষজনের যে একটা মেন্টালিটি যে এখানে করলে এটা কেমন হয়, এটা বড় ভেঙে যায়, সেটার একটা যে শান শওকতের ব্যাপারটা আছে, সেই জায়গাটা আসলে মানে কিভাবে একটা পরিবর্তন আনা সম্ভব, এবং মানে পরিবর্তন আনা সম্ভব হচ্ছে মানে কোথা থেকে আসলে শুরু করতে হবে, সেটাও আমার কাছে মনে হচ্ছে একটা খুব মানে ক্রিটিক্যাল একটা প্রশ্ন। কোথা থেকে আমরা শুরু করবো, কারা শুরু করবো? ডেফিনেটলি এইটা মানে আমি ইন্টারেস্টিংলি মানে আমি মানে এটা খুব ভ্যালিড প্রশ্ন যে কোথেকে শুরু হবে, এবং এটা স্পেসিফিকলি আমার কাছে মনে হয় যে এটা ডিজাইন করলেই যে একটা কমিউনিটি স্পেস যে ইউজ হবেই ওইভাবে যেভাবে আপনি ইন্টেন্ড করছেন, এটার মধ্যে একটা কিন্তু থেকে যায়। তা আমি আমার দু একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি যে আমি উত্তরায় আমরা যখন আব্বা বাসা বানালেন তখন 40 বছর আগে, তখন হার্ডলি 20-30-50টা ফ্যামিলি ছিল, সবাই সবাইকে চিনতাম আউট অফ দ্য নেসেসিটি অফ সিকিউরিটি অ্যান্ড হ্যাভিং সাম সর্ট অফ বন্ডিং আমং দি ইনহ্যাবিটেন্টস। কিন্তু সেই উত্তরাতে কিন্তু আমি আমার নেক্সট ডোর নেবারকে আমি এখন চিনি না। তো এটার মধ্যে অনেকগুলি ডাইনামিক্স কাজ করে, যেগুলি ফাত্তা
আরো ভালো বলতে পারে যে এখানে বাড়িওয়ালা এবং ভাড়াটে, ফ্ল্যাট ওনার এবং নন ওনার, হ্যাঁ, এইটার একটা ডিকোটমি চলতে থাকে। কিন্তু এটার আমি এটা দেখি যে স্ট্যাটাসের একটা ব্যাপার আছে, মানে আমি ঠিক বুঝি না যে আমাদের সোশ্যাল প্যারিটি কি কমে যাচ্ছে, ইয়ে কমে যাচ্ছে কিনা, এটা একটা। আরেকটা হলো যে এটা একটা গেল। আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমাদের ট্র্যাডিশনাল, আমাদের সোসাইটিতে কিন্তু পুরোনো শহরগুলিতে পাড়া মহল্লার যে কনসেপ্ট ছিল, যে গড়নটা ছিল, সেটা কিন্তু এখনো পুরোনো শহরগুলিতে গেলে আমরা টের পাই। তো সেখানে সেই মানুষগুলি, যখন আমরা এই উত্তরে এসে থাকছি, তখন আমরা কিন্তু ওই একই পাড়া মহল্লার মানুষরাই কিন্তু এখানে ওই অ্যানোনিমিটিটা চাচ্ছে। মানে সিটির সাথে বিলঙ্গিং যদি না হয়, সিটির সাথে একটা মানুষ যদি নিজেকে বিলং না করতে তার হ্যাবিটেটের সাথে, মানে সিটি কি একরকম আপনাকে, মানে আমি একটু অন্যদিকে বলতে চাচ্ছি যে সিটি কি ওইটাই না যে আপনার চয়েস আছে যে আপনি আপনার নেইবারের সাথে মিশবেন কি মিশবেন না? হোয়াট অ্যাবাউট দ্যাট? মানে দ্যাট ইজ সাপোজ টু বি দ্য সিটি, রাইট? সিটিতে মানুষ কিন্তু এসে থাকার একটা বড় কারণে আমার কাছে মনে হয় যে অ্যানোনিমিটি। আপনি গ্রামের রুরাল মাইগ্রেশন যদি দেখেন, পুশ ফ্যাক্টর আছে, পুল ফ্যাক্টর আছে। একটা পুশ ফ্যাক্টর কিন্তু আছে যে গ্রামের ধরেন একটা গ্রামে একটা মেয়ের যে ফিল্ড অফ ওয়ার্ক বা তার প্রতি সোসাইটির অ্যাটিটিউড, এখান থেকে বের হয়ে আসার জন্য কিন্তু মেয়েরা আপনার সিটিতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আর কি চলে আসছে, because they don't want that over sight of that over particular nature of that social situation. তো ওটাও কিন্তু ইয়েতে আসতে পারে। সেক্ষেত্রে আর্কিটেকচার কি হবে, মানে সেক্ষেত্রে সিটি কি ওই চয়েসটা দিবে কি দিবে না? হোয়াট ডু ইউ থিঙ্ক? প্রশ্নটা কি জটিল হয়ে গেল? এনিওয়ান ক্যান আনসার, মানে এই যেগুলো আমার এটা আসে। অনেক জটিল প্রশ্ন, এই জন্য সামি ভাই আনসার দিন। আমি অ্যান্সারে যাওয়ার আগে আমি একটু আগের সূত্রটা একটু ধরি, তারপরে এখানে আসি। সুধা ভাই আসলেই হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু অনেক বড় স্কেলের প্রশ্ন আর কি। আগেরটা আমি একটু ইয়ে করে শেয়ার করি যে ফাত্তা ভাই যেটা বলছিলেন যে ওই কমিউনিটি হলের, এটা মনে হয় এটা খুব ইন্টারেস্টিং যে এটা মনে হচ্ছে গ্লোবাল প্যাটার্নও। আমি হংকং এও ঠিক এই মুহূর্তে আমি যে হাউজিং এ থাকি খুব সব ডিজাইন করা, খুব দারুণ সব কমিউনিটি ফ্যাসিলিটি আছে এবং কমিউনিটি হলও আছে একটা বিশাল। খালি এখানে হয়তো সুইমিং পুল বা এই জিনিসগুলা ব্যবহৃত হয়, কিন্তু কমিউনিটি হল ফাঁকা পড়ে থাকে, এটা একটাই। আর আমার আবারও নিজের অভিজ্ঞতা আবার বলি একটু যে আমি 2 বছর ধরে এখন কর্বুজিয়ান কন্ডিশনে আছি আর কি। নিউ টাউনে একটা উঁচা বিল্ডিং এর মধ্যে উপরে এরকম একটা মানে ডিজাইন করা জায়গা, না 61 তলা। 61 তলায় সামি আছে, 61 তলায় আমি 3 তলায় আছি। ইয়ে তানজিল কয় তলায় আছো? আমি 14। ও 14 তলায় আছে। ফাত্তা তো এখন ঢাকায়। আমি দোতলায়। দোতলায়, এক্সেলেন্ট। আমাদের সমাজে উঁচু তলার লোককে আমরা বুঝতে পারছি। এর সাথে আজকে যোগ করা যায় যে আজকে সিগন্যাল 3 এখানে ঝড় চলতেছে, তো একটু পর পর আর কি মানে সে উঁচু থাকার সুবিধা বোঝা যাচ্ছে আর কি। তো যেটা বলছিলাম যে আমি গত আবার একই সাথে গত 15 বছর আমি কাটালাম একটা পুরান শহরের অংশে, এবং আমার জন্ম বড় হওয়া হচ্ছে শহরের পুরান অংশে। তো জ্যাকোবিয়ান কন্ডিশন। তো এখানে যেটা বলছি যে ওখানে কমিউনিটি হল নাই, যেখানে ছিলাম, যে মহল্লাতে ছিলাম ওখানে ফর্মাল কোন নেই, সবগুলো হচ্ছে এরকম এখানে যেটা বলে যে তংলাও বলে, মানে ছোট 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 বাড়িগুলো যেটা আমাদের পুরান ঢাকার মতো আর কি, যার যার নিজস্ব বাড়িঘর। ইভেন দেখা যায় যে বিভিন্ন ফ্লোর বিভিন্ন ওনার আছে। তো ওখানে ওই কমিউনিটি নিডটা আর কি, যে কোথায় তারা মিট করছে দেখা যাচ্ছে রাস্তার উপরে বা নির্দিষ্ট একটা পয়েন্ট আর কি। যে ইভেন এখানকার যে কাইন্ড অফ যে ফর্মাল কন্ডিশন গুলাতে যে অনেক ফ্যাসিলিটি কিন্তু এখানে আছে, প্রতি নেইবারহুডে খেলার জায়গা ইত্যাদি থাকে, কিন্তু ওই ব্যাপারটা কিন্তু ঘটছে, একই জিনিস ঘটছে আর কি। আর এটার একটা মানে অনুমান আমি যেটা করতে পারি, মানে করার চেষ্টা করি যে মানে ওই কনজারভেশন মানে হেরিটেজ কনজারভেশনের কিছু একটা সুযোগ হয়েছিল আর কি, যে কিছু ওখানে যেমন কমিউনিটির প্লেস বেসড, যেটা আপনি ফাত্তা ভাই শুরুতে বলেছিলেন যে প্লেস বেসড কমিউনিটির ব্যাপারটা, প্লাস কমিউনিটির একটা কমিউন বলে একটা শব্দ, যেটা যে কমন ইন্টারেস্টের কিছু জায়গা থাকতে হবে আর কি। এই কমন ইন্টারেস্টে তাদেরকে একসাথে করে এবং পরস্পর দেখাশোনা করে। এজন্য যে রুরাল এন্ড আরবান এই দুইটা কন্ডিশনের প্রথম বোধহয় এই পার্থক্যটা হয়ে যায় যে কমন ইন্টারেস্ট, যে একটা ভেরি স্ট্রং কমন ইন্টারেস্ট থাকে, এবং এটা একটা সময় প্লেস বেসড হয়। যে ধরেন একটা হয়তো
দেখা যায় যে ওই যে মসজিদ বেসড কমিউনিটি বা মন্দির বেসড কমিউনিটি হচ্ছে, অথবা তার হয়তো একটা বটতলা আছে বা এই ধরনের ব্যাপার, কিছু সিম্বল প্লেস ওরিয়েন্টেড অ্যাটাচমেন্টও থাকে, যেটার কারণে আসলে ওই জিনিসটা ফুটে ওঠে আর কি। তো এইটাই শহরের ক্ষেত্রে আমরা ইভেন ডিজাইনের ক্ষেত্রে, বসতির ক্ষেত্রে, এটা আসলে যে ওই কমন ইন্টারেস্ট প্লাস হচ্ছে যে আবার প্লেস বেসড ব্যাপারটা আছে কিনা, মানে ইম্পোজড আর কি, যে কমিউনিটিটা আসলে কি ওই ম্যাচ করছে কিনা যে কমন ইন্টারেস্টের ব্যাপারটা, এটা একটা হয়তো প্রশ্ন হতে পারে আর কি। বা ফাতাহ হয়তো আরেকটু এটা ব্যাপারে হয়তো মানে ব্যাকগ্রাউন্ডটা বলতে পারেন আর কি। আর এটার সাথে আরেকটা যেটা হচ্ছিল যে সুজা ভাই বলতেছিলেন যে মাইগ্রেশন, দাম বাড়া, এটাও যে পরস্পর খুবই মানে ইন্টার রিলেটেড আর কি। যেটা আমি কমিউনিটি ব্যাপার আরেকটা জাস্ট ছোট অ্যাড করতে চাই, আরেকটা মানে যেটা অবজারভেশন মনে হচ্ছে যে আমাদের নিড গুলো কি আসলে চেঞ্জ হচ্ছে কিনা, যে একটা সময় যে কমিউনিটি বেস থাকার দরকার ছিল, যেটা আবার যেটা বললাম যে একদম সেই ফার্স্ট সোসাইটি গুলো যে হান্টার গ্যাদারার কেন এত স্ট্রং বন্ডিং সার্ভাইভালের কারণে। এখন আমাদের যে সকল ধরেন সিকিউরিটির নিড, আমাদের যে সাপ্লাই গুলা, ধরেন এখন তো আমাদের আর ওই সেই মুদির দোকানের উপর নির্ভর, মানে আমরা আমাদের যার যার নিজস্ব মতো করে অর্ডার করতে পারছি জিনিসের, যে কোনো ডিমান্ড গুলা, সার্ভিস সেক্টর চলে আসছে, বিভিন্ন ব্যাপারে এজেন্সির সাথে আমি যোগাযোগ করলে আমার কাজ হয়ে যাচ্ছে। তো ওই ক্ষেত্রেও যে হয়তো ওই বন্ডিং এর দরকারটা কমে যাচ্ছে কিনা আর কি, বা নেসেসিটিটা, মানে এটাও একটা হয়তো সমাজবিজ্ঞানের প্রশ্ন হতে পারে আর কি, যে জাস্ট অবজারভেশন মনে হচ্ছিল। তো এই ব্যাপারটা আর কি। আর শেষ যেটা আর কি, যে ওই দাম আর মাইগ্রেশনের ব্যাপারটাও এটা খুবই ইন্টার রিলেটেড। আমি হংকং এ এটা হচ্ছে যে হয়তো বেস্ট এক্সাম্পল যে কমোডিফিকেশনের ক্ষেত্রে আর কি, যে এখানে ওই যেটা বললাম যে কেউ সবাই যারা বয়স্ক এখানে আছে তারা আফসোস করে যেখানে কারো নিজের বাড়ি হলো না, এটা আর কি। এবং এটা একই কারণে যে এখানে যে জিনিসগুলো চেঞ্জের মধ্যে থাকে ওখানে সবাই বাড়ি কিনছে, বিক্রি করছে। এবং এখানেও এক্সপেরিয়েন্সিয়াল লেভেলে যে পার্থক্যটা হচ্ছে যে আপনি যদি একটা বাসা ভাড়া নিতে চান, আমার নিজের অভিজ্ঞতা সেটা আর কি, আপনার যে বাসার ওনারটা হচ্ছে যে এখানে থাকে, এটার এক ধরনের অভিজ্ঞতা। আর আরেক বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই বাসার ওনার আপনি সারা জীবন চোখে দেখেননি, আপনার সব ট্রানজেকশন হচ্ছে ব্যাংকের মাধ্যমে, এটা তার কাছে শুধুমাত্র একটা প্রোডাক্ট, সেই ক্যালকুলেশন করবে, একটা সময় আবার হাত বদল হয়ে যায়। তো এটা হচ্ছে যে একটা এক্সট্রিম কন্ডিশন আর কি অফ কমোডিফিকেশন। এবং এখানে আপনি খুব ভালোভাবে যেটা খুব প্রচ্ছন্ন যে বাসার সাথে তার অ্যাটাচমেন্ট, ইভেন ভাড়া দেওয়া হলো, যে যে বাড়িটা সে নিজে থাকছে, আসছে যাচ্ছে, খবর নিচ্ছে আর কি, কিন্তু যে থাকছে না সে তার কোনো ধারণা নেই যে ওখানে ডিহিউম্যানাইজেশনটাও হয়ে যাচ্ছে অনেকটা, কমিউনিটি তো বহু দূরের ব্যাপার আর কি। তো ওইটাও আরেকটা হয়তো পরিবর্তী সিচুয়েশন আর কি, কমোডিফিকেশন প্লাস হচ্ছে যে এই যেটা আর কি আবার গেরি হ্যাকব বলছিল যে আরবান ফ্লাক্স আর কি, কন্টিনিউয়াসলি আমরা শিফট করছি আর কি জায়গা থেকে। তো এটা জাস্ট আর কি আমার অবজারভেশন মনে হচ্ছে। তো এটা হয়তো সোশ্যাল ডাইমেনশনটাও অনেক ব্যাপক এটার পিছনে আর কি শেয়ার করা। আর সুজা ভাইয়ের শেষ প্রশ্ন অনেক বড় আর কি, আসলে আমি আর একটু ফ্লোর পাস করি আর কি ফাত্তা ভাইয়ের দিকে, বা কনসিলেশন যদি এটা অ্যাড করতে চান। অ্যানোনিমিটির ব্যাপারটা তো না, একটা জিনিস আপনি যখন বলছিলেন কমেন্টের কথা, তখন আপনি ফেসবুকে একটা কমেন্ট দেখলাম, আমার মনে হয় ইন্তেজা শাহরিয়ার ভাই, উনি লিখছেন যে the notion of privatized land versus common land, and I think this is absolutely একটা fantastic point, যে চিরস্থায়ী বন্দোবস্ত হওয়ার পরে মানে প্রাইভেট প্রপার্টি বা প্রাইভেট ওনারশিপ, আপনি চিন্তা করেন যে 500 বছর আগে আপনি তো আসলে যখন কমন ল্যান্ড ছিল, যেটা ইভেন ইংল্যান্ডেও ছিল, যে হ্যাঁ মানে আরবান কমনস যেটাকে বলে, যেটা কেউ ইন্ডিভিজুয়ালি ওন করে না, আপনি যখন একটা লার্জ কমনস আপনার সবসময় আপনার লাইফের একটা পার্ট হবে, ইউ উইল অলওয়েজ ফিল অ্যাটাচড টু দ্যাট, কারণ আপনি জানেন যে ইউ আর নট ট্রেসপাসিং অন সামওয়ান, আপনি কারো মানে সেটা মানে কোনো প্রাইভেট কোনো কিছুকে ভায়োলেট করতেছেন না। তো সেই সেন্সটা একটা সিটিতে আসলে এখন কি আছে? আপনি কথার কথা আপনি গুলশান 2 এ একটা পার্ক বানাইছেন, অথবা পার্কে সেটা মানে সেটাতে লুঙ্গি পরে কেউ ঢুকতে পারে না ধরেন, আবার জগিং শু ঠিক মতন আছে কিনা ওইটা আবার চেক করা হয়, মানে আই ওয়ান্ট 2 দিন পরে বলবে যে ব্র্যান্ড অ্যাডিডাস অথবা পুমা ছাড়া ঢোকা যাবে না, নরমাল দেশীয় স্কেটস পরে ঢোকা যাবে না। বাট দ্য থিং ইজ, এটা কিন্তু এরকম না যে আরবান কমনস ইজ হ্যাঁ পার্ক তো সবার, বাট আপনি করাইলে কাউকে জিজ্ঞেস করেন যে গুলশান 2 নম্বর পার্ক তো তোমার বাসার এত কাছে, তুমি কোনোদিন গেছো কিনা? সাহসে কুলায় নাই। সো ইটস নট অ্যাজ ইফ যে
আপনি ডেজিগনেশনাল মানে যেটা হচ্ছে মোর অ্যাবস্ট্রাক্ট সেন্সে আপনি বলতে পারেন যে পার্ক সবার জন্য উন্মুক্ত, বাট আসলে মানুষজন কমন ইউজ করতেছে কিনা বা অ্যাকচুয়ালি আপনি যে সোশ্যাল স্ট্রাকচার তৈরি করতে পারছেন কিনা, দ্যাট ইজ সামথিং অ্যাবসলিউটলি এসেনশিয়াল। কারণ দেখবেন যে যখন সেন্স অফ কমিউনিটির জন্য একটা কমন সেন্স অফ ওনারশিপ তৈরি হওয়াটা, এটা সবাই জানে যে সো ফান্ডামেন্টাল। ধরেন এই যে যেমন আপনি যখন ফাত্তা ভাই বলতেছে ওনার আব্বা আম্মা ওই 2 তলা ওটা জীবনেও ওইটা সেন্স অফ ওনারশিপটা নাই। একটা ধরেন এক্সটেন্ডেড একটা ফ্যামিলি একটা কোর্টিয়ার টাইপের বাসায় থাকে, ধরেন একটা লার্জার ওই স্পেসের কমনালিটি বা ওই স্পেসটাকে কিভাবে সে ওন করে, সে কেন মনে করে যে এখানে এটাই আমার ন্যাচারাল অথবা এটাই আমার দরকার। কারণ ওইটা কিন্তু সবাই জানে যে মানে ওই বাসার বারান্দা ওই বউয়ের, ওই রুমের বারান্দা ওই বউয়ের, বাট মাঝখানের জায়গাটা কিন্তু কোনো বউ এসে ক্লেম করলে একদম খবর আছে। এই যে একটা ওভারআর্চিং সেন্স অফ ইকুয়ালিটি বা ইগালিটারিয়ানিজম, যে একটা জিনিস কিন্তু সবার, এই সেন্সটাকে আদৌ আমাদের সিটিতে আছে কিনা? আপনি বলতে পারবেন যে একটা জায়গা যেটা একদম সবার বা সবাই ওন করে বা সবাই ফিল করে দে আর পার্ট অফ, এই যে দ্য নোশন অফ পাবলিক স্পেস, পাবলিক স্পেসের আসলে কোনো আমি সহজ বাংলা পাই না। মানে আপনি একটা রিক্সাওয়ালাকে যা বললেন যে ভাই আপনি কি গণপরিষদ চিনেন, গণপরিষদ চিনে না, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যে সেন্স অফ পাবলিক স্পেসটা, এটা অ্যাবসলিউটলি কাইন্ড অফ লাইক আমাদের এখানে তৈরি হয় নাই। এবং অফকোর্স ইউ ক্যান ব্লেম দ্য ব্রিটিশ ফর দ্যাট, কেউ চায় নাই কোনোদিনও যে একটা লার্জার স্কেল স্পেস তৈরি হোক, এবং যেটা আসলে ইট কন্টিনিউজ আনটিল দিস ডে। সো গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট অফ ওই যে একটা কমিউনিটি তৈরি করার জন্য কি লাগে, একটা কমিউনিটির জন্য কি কি প্রসেস আসলে ইনভলভ হওয়া দরকার, এটা এখন আমরা উই ডোন্ট নো এক্সাক্ট অ্যান্সার্স। বাট আমরা আসলে যদি এক্সপেরিমেন্ট না করি তাহলে আমরা কোনোদিনও জানবো না। কারণ কেউ কোনোদিন একটা বই লিখে পাঠাই দিবে না, মানে ব্যানিস্টার ফ্লেচারের মতন কমিউনিটির জন্য মানে জন ফ্লেচার আরেকটা বই লিখে আমাদেরকে ওয়ান ওয়ানে ধরাই দিবে আর ওটা আমরা ফলো করবো। বা ডিকেচিং অন সোশ্যাল কমিউনিটি, it's not gonna come because no one can do that for someone else. মানে আমাদের শহরের বইটা আমাদেরকে লিখতে হবে, এটা আমাদের সবাইকেই এক্সপেরিমেন্ট করতে হবে, করে বলতে হবে যে ভাই আপনার প্রসেস কাজ করছে, উনারটা কাজ করে না, তো আসেন এটা থেকে শিখি। সো এই যে একটা কালেকটিভ লার্নিং এরও ব্যাপার আছে, এইটা অনেক আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। এবং সেইখানে আই হোপ দ্যাট মানে IAB plays a role. I can only as an associate member I can only suggest and I can only kind of like call on a good nature, যে এটা আসলে আমাদের ইউনিভার্সিটি গুলো কি সেই স্পেসটা তৈরি করতে পারতেছে, নাকি আমরা এখন একটা কোচিং সেন্টারের মতো প্রোডাকশন ফ্যাক্টরি বানাই দিছি যে প্রতি 5 বছরের জন্য ঢুকবা, আর্কিটেকচার ডিগ্রি নিয়ে বের হবা। বাট এই যে জ্ঞান তৈরি করতে হবে, যে জ্ঞানটা আপনি কোনোদিনও টেক্সট বই থেকে আনতে পারবেন না, কোনোদিনও বাইরে থেকে আনতে পারবেন না। জেন জ্যাকবস আপনি মানে আপনি যদি প্যারাসিটামলের সাথে জেন জ্যাকবস গুলায় খাওয়াই দেন, তারপরেও এই সেন্সটা তৈরি হবে না, বিকজ দ্যাট নলেজ ইজ নট প্রডিউসড ইন ইয়োর নিজের ভিটা মাটি। এই নিজের ভিটার নিজের নলেজটা তৈরি করার যে একটা স্ট্যান্স নিতে হবে, সেই স্ট্যান্স নেওয়ার এখন সময়টা আসছে কিনা, যে আমার এখন বাজেট 50 কোটি টাকা, এই বছরে 5 কোটি টাকা 5 লাখ টাকা, আমি সেটার মধ্যে 10% অ্যাবসলিউটলি নলেজ প্রোডাকশনে খরচ করবো কিনা, সেই কোয়েশ্চেনটা আমি ফ্রম মাই পজিশন আই ক্যান অনলি আস্ক, বিকজ আই থিঙ্ক সবাই আমরা বুঝতেছি যে এই জিনিসগুলো করা দরকার, বাট আসলে আমরা অ্যান্সার গুলো জানি, অ্যান্সার গুলো কোত্থেকে আসবে, ওই তো আর নাজিল হবে না, তো এখন আমরা কিভাবে এই অ্যান্সার গুলো পাবো? সো আই হোপ দ্যাট কিছু কনস্ট্রাকটিভ জিনিস হোক ইন দ্য ফিউচার, কারণ আসলে কে করবে, কার স্কোপ, এই নলেজ প্রোডাকশনটা কার স্কোপ, এক্সপেরিমেন্টটাকে ধরেন আপনি একটা যে আর্কিটেক্ট খুব মানে টাইনে টুইনা চালাইতেছে একটা 10 জনের মানে একটা ফার্ম 10 জন কাজ করে, তার জন্য কি আসলে অনেক টাকা খরচ করে এক্সপেরিমেন্টেশন করার স্কোপ আছে? আপনি তাকে গ্র্যান্ট দেন, আপনি তাকে বলেন যে ঠিক আছে তুমি একটা হাউজিং করছো, এটাতে তুমি যদি এটা দেখাইতে পারো তাহলে হচ্ছে তুমি একটা 5 লাখ টাকা গ্র্যান্ট পাবা, যে কিভাবে সোশ্যাল প্রসেসটাকে ইয়ে করছো। আপনি অনেক টাইপের ফেলোশিপ হতে পারে, গ্র্যান্ট হতে পারে, এখানে মানে ইভেন প্র্যাকটিশনারদেরকে এঙ্গেজ করার ব্যাপার আছে। আমি শুধু বলছি না যে মানে নলেজ বুকিশ নলেজ, বাট এই টাইপের জিনিসগুলো আসলে আমরা যদি না করতে পারি, আমরা কোনোদিনও এক্সপেক্ট করতে পারি না যে আমরা নলেজ অন্য জায়গা থেকে পেয়ে যাবো। So I do hope that we realize that the discipline of architecture will not progress if we really don't create that space of experimentation and mutual learning from each other's success and failures. And of course we're going to fail, and it's okay to fail, but at least experimentation করতে পারছে কিনা নতুন টাইপের, সেটা একমাত্র ধরেন এক ঘরানার আর্কিটেক্টই করে,
এরকম না চিন্তা করে সবার আইডিয়া আছে। আজকে যারা ফ্রেশ বের হচ্ছে সবাই অনেক কিছুই বুঝতে পারতেছে, বাট আসলে আপনার এইখানেই আসলে প্যাট্রোনাইজিং এর ব্যাপার আছে। আপনি কাকে প্যাট্রোনাইজ করবেন, আপনি কাকে অ্যালাউ করবেন এই স্পেসটা দেওয়ার। আই ফিল লাইক এরকম এই প্ল্যাটফর্মটা এস্টাবলিশ করার ট্রেমেন্ডাস নিড অলরেডি আছে, এবং it is going to be kind of like a democratic way of producing knowledge rather than মানে ধরেন importing knowledge from anywhere. So at least that's my মানে larger Thank you. call. থ্যাংক ইউ। আমি তানজিলের সাথে অ্যাড করতে চাই যে আমাদের পুরনো সিটিগুলিতে এবং গ্রামগুলিতে কিন্তু এই যে স্পেসের প্রোটোকল, কোনটা পাবলিক স্পেস, কোনটা বাজার, একটা মসজিদে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে হয়, সবই কিন্তু এই প্রোটোকলগুলি বা এই গ্রাউন্ড রুলগুলি কিন্তু সবাই জানে। এবং কিন্তু কেমন জানি জিনিসটা হচ্ছে যে শহরে যখন আমরা মডার্ন হচ্ছি বেসিক্যালি 1947 এর পরে, তখন কেমন জানি ওই একই লোকগুলি যারা এরকম একটা এরকম সোশ্যালি স্পেশালি রিচ পুরানো সিটি বা গ্রাম থেকে আসছে, এইখানে আমরা ওই প্ল্যান্ড নেবারহুড তৈরি করতে গিয়ে ওই জিনিসগুলি আর করছি না। মানে বেসিক্যালি আবার এটার সাথে টপিক্সেরও বোধহয় একটা খুব ডিপ কানেকশন আছে, যে দেখবেন যে গ্রামে সবচেয়ে ইম্পর্টেন্ট সোশ্যালাইজেশনের পয়েন্ট হলো দুইটা, একটা হচ্ছে মসজিদ, একটা হচ্ছে মসজিদ বা মন্দির, আর একটা হচ্ছে যে আপনার মুদিখানা বা চায়ের দোকান। সিটিতে দেখবেন যে ওই গ্রামের মতো চায়ের দোকানের স্পেসটাই কিন্তু নাই, মানে ডিজাইন করা কোনো স্পেস নাই। আমরা যখন ইয়ে করছি তখন ইয়েতে নেই। ফাত্তা ভাই আমাদের সাথে কিছু অ্যাড করেন। এরপরে একটা প্রশ্ন নিয়ে, প্রশ্ন একটাই এসছে, একটার উত্তর অলরেডি ইন্তজারের প্রশ্ন ইয়ে দিয়েছেন। ফাত্তা ভাই এটার সাথে কিছু অ্যাড করতে পারেন, নাহলে আমরা নওশাদ ভাইয়ের প্রশ্নটা নিয়ে আমার মনে হয় যে আমরা শেষের দিকে যেতে পারি। শুধু আমি আপনার কথার সাথে জাস্ট এক লাইনে অ্যাড করতে চাই। আমার মনে হয় যে আপনি যেটা বললেন এটা একটা সর্ট অফ ডিম আগে না মুরগি আগের মতো এক ধরনের একটা কমপ্লিকেশন আছে আর কি। কারণ গ্রামের ব্যাপারটা, গ্রামের সাথে আমি অত ফ্যামিলিয়ার না, কিন্তু আমি যেমন পড়াইলে বা টাউন হল ক্যাম্পে যেটা দেখি, ওখানে কিন্তু মানে আগে আসলে থাকার জায়গাগুলি বা আগে স্ট্রাকচারগুলি তৈরি হয়েছে, তারপর এক ধরনের রুল তৈরি হয়েছে, ইউজ রুল বলেন বা এক ধরনের নর্মস তৈরি হয়েছে। আবার কিছু ক্ষেত্রে প্যারালালি হয়েছে, কিন্তু যেটা শহরে আর্কিটেকচারে বা বিল্ড ফর্ম প্ল্যানিং এ যেটা হচ্ছে, আগে রুলস স্টাবলিশ করে, মানে একটা জিনিস বানায় আগে রুলস স্টাবলিশ করে তারপর মানুষজন ওখানে এসে ফিট ইন করার চেষ্টা করছে। সো ওখানে বোধহয় ওই জায়গা থেকেও যে এক ধরনের সোশ্যাল যে এক ধরনের কনফ্লিক্ট এবং মানে বিভিন্ন ভাবে যে এই যে স্পেসের যে প্রোডাকশনের যে বিভিন্ন ইয়াগুলি, সেইখানে প্রবাবলি যে মানে পারসিভ স্পেস, লিভ স্পেসের যে কনফ্লিক্ট, সেগুলি প্রবাবলি চিন্তা করার বিষয়। থ্যাংক ইউ। ডেফিনেটলি এই জিনিসগুলি মানে ইয়েতে বারবার আসে যে শহরে যে জিনিসটা খুব প্রকট, যেটা আপনার সমাজবিজ্ঞানীরা নিশ্চয়ই আরো ভালো করে দেখেন, যে স্পেশাল সেগ্রিগেশন। মানে গুলশান বনানী গুলশান একই রকম, করাইল গুলশানের পাশে, কিন্তু করাইল থেকে লোক আপনার গুলশানে যায় কাজ করতে বা মহাখালীতে যায় গার্মেন্টসে কাজ করতে, বাট গুলশানের লোক কিন্তু করাইলে যায় না, কারণ ওটা বস্তি। তো এই ইয়েগুলি, এই সোশ্যাল সেগ্রিগেশন কিন্তু এমন একটা সোসাইটি তৈরি করছে যেটা আসলে খুবই পোলারাইজড একটা সোসাইটি। তো এইটা আমি জেনারেলি গ্রামে গেলে ওই ব্যাপারটা কিন্তু থাকে না, যে আপনার ইনকাম বা আপনার অ্যামাউন্ট অফ ল্যান্ড ইউ ওন, দ্যাট ডাজন্ট শেপ যে আপনার নেইবার কে হবে। তো এই জিনিসগুলি মনে হয় যে সিটিতে আমরা যখন মডার্নাইজেশন করার নামে দেখা যাচ্ছে যে আমাদের সোশ্যাল সেগ্রিগেশন একরকম একটা খুব ডিপ একটা ইয়ে চলে আসতেছে। তো এই জিনিসগুলি নিয়েও ডেফিনেটলি ভাবার আছে। তো এটা আমার কাছে মানে সবসময় ইয়ে লাগে যে আমরা কিন্তু এই স্পেশাল প্ল্যানিং, কমিউনিটি, সোসাইটি, এগুলির ব্যাপারে কিন্তু we had or we still have very good understanding of how physical planning should reflect the structure of the community, culture, customs and all that. But আমরা মডার্ন হতে গিয়ে আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলি আমরা আর মানে পাচ্ছি না। আমরা খালি বড় বড় ঢাউস গুলি, যে নেইবারহুডের কথা একটু আগে বলছিলেন, যে ধরেন উত্তরায় তো অনেকগুলি সেক্টর আছে, বা বনানীতে আছে, বা পূর্বাঞ্চলে হবে,
বাট সেক্টরগুলিকে আসলে নেইবারহুড তৈরি করছে, মানে আইডিয়ালাইজ যে নেইবারহুড প্ল্যানিং এর যে কনসেপ্ট, সেটা কিন্তু কিছুটা ভিলেজের মধ্যে একটা কনসেপ্ট, যে আপনার 7,000 লোক থাকবে, একটা স্কুল থাকবে, একটা পাবলিক লাইব্রেরি থাকবে, একটা এলিমেন্টারি স্কুল থাকবে, আরো কয়েকটা মিলে ওই যে গুচ্ছ গুচ্ছ যে ব্যাপারটা, সেটাও কিন্তু এখানে উত্তরা, বনানী, গুলশানে কিন্তু সেই জিনিসটাও কিন্তু আমরা দেখি নাই। বরং যেটা দেখছি যে গুলশানে যেরকম একজন আলাপ হচ্ছিল যে অরিজিনাল অ্যালটি যারা ছিলেন, যারা ধরেন 60-70s অ্যালটমেন্ট পেয়েছে, তাদের এখন 5% কারেন্টলি গুলশানে থাকে। 95% পিপল হ্যাভ লেফট অরিজিনাল অ্যালটিজ, ল্যান্ড সেল করে চলে গেছে। এত ডাইনামিক যেখানে আমাদের এই সিচুয়েশন অফ দ্য মার্কেট এন্ড ল্যান্ড, সেখানে কিন্তু কমিউনিটি ফর্মে, যেখানে মাইগ্রেন্ট সিটির ব্যাপারটা বারবার আসে, যে কমিউনিটি ফর্ম করতে কিন্তু এটা একটা জেনারেশনাল প্রজেক্ট, একটা ব্যাপার আছে যে আপনি কয়েক পুরুষ ধরে আপনার গ্রামে আপনার পড়শির সাথে আছেন জন্যই কিন্তু, মানে আপনি ওনাকে বোঝেন, আপনি বা করালে যেটা হয়েছে যে 20-30 বছর ধরে একটা ইয়েতে লাগে। কিন্তু যেখানে ডাইনামিক্স, যেখানে এত বিশাল ফ্লাক্স, যেটা স্পেশালি আমরা ডেভেলপিং কান্ট্রি পয়েন্টে আছি, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে মানুষ এই সিটিতে, এটা আমার কমেন্ট, আপনারা এটা কন্ট্রাডিক্ট করলে তো খুব ভালো হয়, যে এই সিটিতে মানুষের সেন্স অফ বিলঙ্গিংনেসই নাই। এই সিটিতে আমরা হোটেলের মতো আসতেছি যাচ্ছি, মানে এটা মনে হয় হার্ড ফ্যাক্ট। তো আমরা ইয়ে করি, কিছু বলতে চান এই ইয়েতে নাকি? জাস্ট একটা লাইন অ্যাড করি যে ফাত্তা ভাইয়ের পয়েন্টে, যেমন ফাত্তা ভাই মানে এই কথাটা খুবই আমি মনে হয় আই ওপেনিং আর কি, যে মানে রুলস আগে সেট করে তারপরে সমাজটা গড়তে দেওয়া, অথবা অপোজিটের। এটার আরেকটা উদাহরণ হয়তো ওই নিউ টাউন গুলো আর কি, যেটা এখন আমাদের দেশে আস্তে আস্তে, যে পূর্বাঞ্চলের উদাহরণ দিলেন বা উত্তরের উদাহরণ দিলেন, সেটা হবে আর কি। যে মানে আবার আমি হংকং এর অভিজ্ঞতা শেয়ার করি আর কি। এখানে ওয়েল ডিজাইন নিউ টাউন আছে আর কি কিছু, যে প্রতিটা ফেসিলিটি এবং একদম আদর্শিক যে আরবান ডিজাইনের প্রেক্ষিতে করা, আরবান প্ল্যানিং এর প্রেক্ষিতে করা আর কি। তো এটার যে মানে এক্সপেরিয়েন্সিয়াল লেভেল আর কি, যে লেভেলে যেটা হচ্ছে যে সবকিছু প্রপার ফাংশনিং করছে, অনেকটা সিম সিটি যে গেম আছে ওটার মতো। এখানে যেটা কাইন্ড অফ মিসিং মনে হবে, আপনি একটা সময় প্রত্যক্ষ করলে, যে সেই ওই যে এনকাউন্টারটা, আমি যেটা হচ্ছে যে বলে যে ইসের ভাষা, লিফাবের ভাষায়, যে হঠাৎ করে কোনো আকস্মিক ভাবে নতুন কিছু ঘটার আর কি, যে প্রত্যেকটা জিনিসই প্রোগ্রামড আর কি। তো এটাও যে সে ওই কাইন্ড অফ সমাজের যে ওই ফরমেশনের ব্যাপারটার দিকে হয়তো আবার ইঙ্গিত করে, যে একটা কাইন্ড অফ লাইক আর্টিফিশিয়াল সিনারিওর মধ্যে কি আসলে খুব সফলভাবে কোনো কিছু ফরমেশন হতে পারে কিনা, অথবা সকল ফর্মাল ইনফর্মাল সেই রিলেশনের আবার আর কি। তো এটাও মনে হয় ওই ক্ষেত্রে হয়তো ইন্ডিকেশনটা এরকম, যে বা যেটা উদাহরণ দিলেন যে গুলশান বনানী একটা লম্বা সময় নিয়েছে হয়তো এটার আবার নিজস্ব একটা ফরমেশনে আসতে আর কি, যখন ডিজাইন গুলশান বনানী থেকে আস্তে আস্তে মোর লাইক ইম্পোস্ট আই মিন ইন্টারভেন্ট আর কি, মানে চেঞ্জড গুলশান বনানী আসছে, তখন হয়তো আস্তে আস্তে এই সোসাইটিটা ফর্ম করেছে ওখানে, বা কমিউনিটি ফর্ম করেছে। তো মানে ভবিষ্যতের যে অ্যাপ্রোচ গুলো আছে, যে ওখানে হয়তো এটা খুব চিন্তা করতে হবে, এবং এখানে হয়তো আবার সেই পার্টিসিপেশনের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। মানে কারা আসলে কমিউনিটি, তারা আসলে কিভাবে ওটার মধ্যে অংশ নিয়ে ওই জিনিসটা তৈরি করছে আর কি। তখন হয়তো ওই কৃত্রিম ব্যাপারটা, কৃত্রিমতা বা ইম্পোস্ট ব্যাপারটা হয়তো অনেক কমে যাবে, এবং তখন এই 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 কোশ্চেনটা আসলে যে আগে রুলস সেট করে তারপর সমাজ তৈরি করা, বা হয়তো প্রভাবটা কমে আসতে পারে আর কি। এটা আমার অভিমত আর কি এই ক্ষেত্রে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সামি। আমাদের এইখানে ইয়ে নওশাদ ভাই স্থপতি, হ্যাঁ নওশাদ নওশাদ, একটা হ্যাঁ লম্বা নওশাদ ভাইয়ের প্রশ্নের ব্যাপারে আমি একটু কুইকলি অ্যাড করতে চাই আর কি। আমি এটা হয়তো প্রশ্নটা করি, শিওর ভাই। আমি প্রশ্নটা পড়ে শোনাই। খুব সুন্দর প্রেজেন্টেশন, কাজী ফাত্তা, তানজিম, শফিক, সামি হাসান। আমার নাম নওশাদ হক, আমি দর্শন নিয়ে পড়াশোনা করেছি। আমার একটা প্রশ্ন ছিল, কেমন শহর চাই এই লাইনে কোন কোন জায়গায়, কোন জায়গায় পড়েছি মানুষ কি চায় সেটা মানুষ স্পষ্ট করে বলতে পারে না, কি চায় না সেটা অপেক্ষাকৃত সহজে বলতে পারে। আমার একটা প্রশ্ন, আমাদের দেশের জনগণের চাওয়ার কোনো ইতিহাস আছে নাকি? যেমন ধরেন 80-র দশকের জনগণ এটা চাইতো,
90-এর দশকে চাওয়া বদলে চাওয়া বদলে গিয়ে অন্য আরেক দিকে গেছে ইত্যাদি। এই চাওয়ার মধ্যে এই ভুল ছিল, এই সব চাওয়ার মধ্যে এই ভুল ছিল, অথবা চাওয়ার মধ্যে এই জিনিস ঠিক ছিল। আমার আরেকটা এটা একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে যে আমাদের দেশের চাওয়ার ইতিহাস থেকে আমরা কি শিখি। থ্যাংক ইউ। সামি বলতে চাও এটা? সামি, হ্যাঁ, আমি আর কি নওশাদ ভাইয়ের প্রশ্ন যিনি বলছেন। খুবই মানে চিন্তার খোরাক আর কি। তা আমি ঢাকার বা আমাদের দেশের প্রসঙ্গ বলতে পারবো না, আমি এই প্রসঙ্গে আর কি খুব দ্রুত মনে পড়লো যে ঠিক কয়েক বছর আগে আমার এক ছাত্র ঠিক এটা নিয়ে এরকম একটা কোশ্চেন নিয়ে কাজ করেছে যে হংকং এর পাবলিক হাউসিং এর বিভিন্ন জেনারেশনের যে চাওয়ার অ্যাসপাইরেশনের পার্থক্য আর কি। সে জাস্ট ফোকাস করেছিল দুইটা জেনারেশন আর কি, 80 যে দশক আর 90 দশকের মধ্যে যে কি পার্থক্য আর কি। কিছু সার্ভে করে তারপর একটা মানে বোঝার চেষ্টা করেছিল। কিন্তু এটা যে ওই উইন্ডোটা খুব ওই অল্প সময়ের মধ্যে খুব কিছু ইন্টারেস্টিং আইডিয়া চলে আসছিল যে 80 দশকের চাওয়ার সীমাটা একরকম ছিল আর কি, যে মাথা গোজার মতো, আবার 90 দশকে এসে জিম টিম অ্যাড হচ্ছে আর কি, বা আরো ফ্যাসিলিটির ব্যাপারে। এখানে হংকং এ যেমন কম জায়গা নিয়ে খুব আছে আর কি, যে অল্প স্পেসে মানে পার হেড স্পেস খুবই কম আর কি, এটা তো মানে সবারই জানা আর কি। তো এখানে যখন পাবলিক হাউজিং গুলাতে খুব অল্প স্পেস দেওয়া হয়, তখন আমরাও শুরুতে কোশ্চেন করেছিলাম যে এটা কেন সবাই মেনে নিল। তো পরে দেখা গেলো যে একদম শুরুর দিকে যে হাউজিং গুলা করা হয়েছিল ওখানে এক রুমে 7 জন ছিল, এরকম অ্যালটমেন্টও হয়েছে আর কি, যে একটা ফ্যামিলির 7 জনের মেম্বার একটা মাত্র রুম আর কি, এবং শেয়ার্ড স্পেসে তাদের কিচেন আর সামথিং। তো ওই লোকগুলা যখন আবার ওই পাবলিক হাউজিং এ মুভ করে পরে, যে ধরেন 200 স্কোয়ার ফিটের একটা ইউনিটে 7 জনের জায়গায় 5 জন হলো, তখন দেখা গেলো যে তার চাওয়ার ওই প্যাটার্নটা মানে তার কাছে ওটা অনেক বড় আর কি, যেটা আবার আমরা বাইরে থেকে দেখে খুব মনে হচ্ছিল যে টাইট বা কনস্ট্রেন্ট মনে হচ্ছিল। তো এই এই অভিজ্ঞতাটা আর কি খুবই একটা ইন্টারেস্টিং সিনারিও করলো, যে কম্পারেটিভ সিচুয়েশন আর কি, যে যখন 7 জনে একটা বাড়িতে একটা মাত্র ঘর পাচ্ছে এবং শেয়ার্ড একটা অ্যামিনিটিস পাচ্ছে, তার কাছে আবার ওটাই ছিল অনেক বড় আর কি, যখন সে মুভ করছিল একটা জায়গা থেকে। তো এটার কি যে আপেক্ষিকতাটা আর কি, চাওয়া পাওয়ার আরেকটা উদাহরণ হচ্ছে যে এখন যদি আইকিয়াতে যায় আর কি, মানে আইকিয়া নিয়ে একটা গবেষণা হতে পারে, তো ওখানে যে এই যে মিডল ক্লাস ঘোরাঘুরি করতেছে, আমাদের দেশে হয়তো এই অটোবি বা ইসের যে শো ফ্ল্যাট বলে বা শোরুম গুলা বলে, যে আপনি জাস্ট ওটার সাইকোলজিক্যাল বলি বা যেভাবে বলি, যে একটা মানুষ তার ঘর কেমন চায় সে ঘুরে দেখতেছে, তারপরে ওটা নাড়াচাড়া করতেছে, তারপরে এবং এই ঘরগুলোর ডিজাইন কিন্তু আবার আইকিয়ার হচ্ছে আপনার বিভিন্ন শহরে বিভিন্ন রকম আর কি, যে সাইজ সেট করতেছে এই ডিজায়ারটা, যে প্লাস হচ্ছে যে অ্যাসপাইরেশন না থাকলে অ্যাটলিস্ট যে ডিজায়ার তৈরি করাটা, এটা একটা ইন্টারেস্টিং যে ব্যাপার, যে আসলে ওই স্ট্যান্ডার্ড বা চাওয়ার যে সীমানাটা আর কি, পরিসীমাটা, এই এই পরিবর্তনগুলো আর কি দেখা যায়, যে আগে 10 বছর আগে ওই ওদের শোর ইগুলা কি ছিল আর এখনকার কি হয়েছে, যে এটা একটা ইন্টারেস্টিং মাপকাঠি হতে পারে। জাস্ট এই দুইটা 2 সেন্স আমার আর কি, যে নওশাদ ভাইয়ের প্রসঙ্গে আর কি খুব দ্রুত মনে হলো আর কি। থ্যাংক ইউ। ডেফিনেটলি চাওয়া পাওয়ার কোনো মানে আমাদের অতি দ্রুত পরিবর্তন হচ্ছে। তো আমি তানজিলের সাথে একটা মেমোরি শেয়ার করি। তানজিলের সাথে প্রথম আলাপ হয়েছিল যখন 2010 সালে আমরা কল্যাণপুরের কাছে বেলতলা একটা বস্তি আছে, ওই যে হাউস বিল্ডিং রিসার্চের সাথে। তো ওইখানে আমরা ওই স্লামে থাকে এরকম ছোট ছোট ছেলে মেয়েদের জিজ্ঞেস করছিলাম যে তোমরা কিরকম বাসায় থাকতে চাও। হ্যাঁ, তখন ওরা ফ্ল্যাটগুলি দেখিয়ে দিয়ে বলেছিল আমরা অ্যাপার্টমেন্টে থাকবো বড় হয়ে, খুব কনফিডেন্স নিয়ে আর কি। এটা খুব ইন্টারেস্টিং যে ব্লকটা একেবারেই ধরো আলো বাতাস নাই বা ইয়ে নেই, ওটা ইম্পর্টেন্ট না, অ্যাসপিরেশনের ব্যাপারটা ডিফারেন্ট। তানজিল প্লিজ। এটা হচ্ছে পার্টিকুলারলি যে নওশাদ স্যার যদি আর কি, যেহেতু কোশ্চেনটা করছে একটা ফিলোসফিক্যাল একটা পয়েন্ট থেকে বলি, যে আমরা কি চাই। ধরেন এটা হচ্ছে এরকম যে আমরা ধরেন একটা খুব লেম একটা এক্সাম্পল দিই, ইন জেনারেল আমরা চাই যে আমার বাচ্চাটা ফর্সা, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা জিনিস চাওয়াটাকে, যেটা আমরা ধরে নিই যে খুব ফান্ডামেন্টাল অথবা খুব ইন্ডিভিজুয়াল, ধরেন এটাকে আসলে মানে এটা সোশ্যালি কতটুকু কনস্ট্রাক্টেড আর কতটুকু আমি জেনুইনলি, মানে আদৌ কি কোনো জেনুইন আমি আমার ভিতরে সেলফ আছে কিনা। তো চাওয়াটা যে আমাদের এখানে যে চেঞ্জ হচ্ছে, বা আমাদের 90 দশকে
মানে আমার নানা তো কোনোদিনও ফ্ল্যাটে থাকতে চায় নাই, তো এখন উনি দেখেই নাই ফ্ল্যাট থাকবে কিভাবে। মানে আমাদের চাওয়াটা যে চেঞ্জ হইতেছে, এটা I don't know about any particular study that looked at how our desires have changed, but আমি এটুকু বলতে পারি যে in large part our desires are somewhat constructed. So আমাদের আসলে আমরা যে চাই সেই জিনিস চাওয়াটাকে একদম মানে একদম মানে স্বকীয়তা হিসাবে দেখারও আমার মনে হয় কোনো স্কোপ নাই। যে যেহেতু এখন সবাই ফ্ল্যাটে থাকতে চায়, সবাইকে আমরা ফ্ল্যাট ডিজাইন করে দিব, তাহলে আমাদের জিনিসটা পার্টিসিপেটরি হবে, কারণ ডেমোক্রেটিক হবে। কারণ সবাই তো ধরেন আমেরিকাতে তো 60% মানুষ ডোনাল্ড ট্রাম্পকেও চাইছে, খুবই ডেমোক্রেটিক 2016 কথা বলছি। মানে নট নেসেসারিলি যে আপনার সব ডিজায়ার যে একদম একটা ভালো জিনিস বয়ে নিয়ে আসবে, অথবা ডিজায়ার যে খুব পার্টিকুলারলি নিজের ভিতর থেকে আসতেছে কিনা এটা প্রশ্ন করার ব্যাপার আছে। ঢাকার ক্ষেত্রে যেমন গাড়ির ডিজায়ারটা, এই যে যেটা হাত্তা ভাই বলছিল যে স্ট্যাটাসের ডিজায়ার, যে হ্যাঁ এখন আমার কোনো কষ্ট করে লোন নিয়ে হইলেও গাড়ি কিনতে হবে, ধরেন এই ডিজায়ারটা ইন পার্ট কি দ্বারা তৈরি? আমার কাছে মনে হয় যে এই কোয়েশ্চেন গুলো খুব ফান্ডামেন্টাল, কারণ আপনি যদি একটা সমাজের ডিজায়ারের লেভেলে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি অনেক বড় জিনিসকেও পাল্টাইতে পারবেন। এবং এটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে যে আর্কিটেক্টরা যে এখানে কতটা ইনভলভ, এটার জন্য কেউ যদি একটু ঘাটাঘাটি করে, যে ফ্র্যাঙ্ক লয়েড রাইট 1934 এ যে এক্সিবিশনটা করছিল ব্রড একর সিটি, এবং প্রথমবারের মতন ফ্র্যাঙ্ক লয়েড রাইট বলছে যে সিটি কি, আবার সিটি একটা খুব মানে ফালতু জিনিস, সিটির দরকার নাই, সবাইকে 1 একর করে জমি দিয়ে দিব আমেরিকাতে, পুরাটাকে একটা গ্রিড, মানে পুরাটা একটা গ্রিড হয়ে যাবে, সবাই যার যার বাসায় সেলফ সাস্টেইনিং সুপার সাস্টেইনেবল হয়ে যাবে, যার যারটা শেষে করবে, একজন এক একটা 1 acre of land for one family, যেটার জন্য এর নাম ব্রড একর। সেটা বিল্ড হয় নাই, কিন্তু এই যে একটা ডিজায়ার তৈরি হয়েছে যে আরে তাই তো, আপনি দেখেন তার ঠিক 10 বছর পরেই সাবারবান ডেভেলপমেন্ট, এটা হঠাৎ করে why did it catch on? তা আপনি দেখেন যে ওই ব্রড একর সিটির পরে 1939 এ একটা এক্সিবিশন হয়েছে নরমান বেল গেট দিস, তখন সবাই দেখাইছে যে ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে যার গাড়ি, একটা ফ্যামিলিতে 4টা গাড়ি থাকে, সেটাই ডেভেলপমেন্ট, কারণ সবাই ইন্ডিভিজুয়াল, যার ইন্ডিভিজুয়াল বাড়ি, তার ইন্ডিভিজুয়াল মানে সামনের গ্যারেজ, অল অফ দোজ থিংস। কারণ ওই এক্সিবিশনটা ফান্ডার ছিল জেনারেল মোটরস, কারণ জেনারেল মোটরস চাইছে সোসাইটিতে এমন একটা ইমেজ তৈরি করতে যে সবাই লাভ দিয়ে যায় বলবে যে আমার ওইটা লাগবে, কারণ কেউ তখন ওই জিনিসটাকে ডিজায়ার করে নাই যে গাদাগাদি করে হইলেও একটা কমিউনাল জায়গায় থাকি, রাদার না আমার এটা লাগবে, আমার কি লাগবে এটাতে আসলে দিস ইজ আন্ডার অ্যাক্টিভ কনস্ট্রাকশন এট এভরি মোমেন্ট। আজকে যদি কেউ 5,000 কোটি টাকা খরচ করে যে আমি আমার পুরা সমাজের ডিজায়ারকে পাল্টাইতে চাই, জেনারেল মোটরস যেরকম 5,000 কোটি টাকা খরচ করছে, দে ক্যান ডু ইট বিকজ দিস ক্যান বি ইঞ্জিনিয়ার্ড, and humans at some point are act as irrational. কারণ এই যে এইখানে একটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, যেটা আমরা কেমন শহর চাই, এটা হচ্ছে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে আমরা কারা, এই কোয়েশ্চেনটা করা, আমি কে, মানে আমরা কি এই যে আমরা কি ইন্ডিভিজুয়াল, আমাদের যেমন সাইকোলজি ক্লাসে পড়াইছে যে ম্যাসলোজ ট্রায়াঙ্গেল, যে আমাদের প্রথম নিড হচ্ছে ফুড, তারপরে নিড হচ্ছে কাপড়, তারপরে নিড হচ্ছে ওই অ্যাট্রিবিউট গুলো হচ্ছে একদম লাস্টে। যে বাট এখন রিসার্চ বলতেছে ইটস অ্যাবসলিউটলি ফলস, দ্যাটস অ্যাবসলিউটলি ফলস। মানুষ খাওয়া ছাড়া মনে করেন যে হ্যাঁ এটা খুব মানে লেম শোনাইতেছেন, হ্যাঁ খাওয়া তো লাগবে খুব বেশি, বাট বিইং সোশ্যাল ইজ সো ফান্ডামেন্টাল যে একটা ওই যে বান্দরের বাচ্চার উপরে প্র্যাকটিস করছে, যে একটা বাঁদরকে একদিকে একটা মানে মাকে রাখছে, যেটা হচ্ছে যে যেখান থেকে সে ব্রেস্ট ফিড করতে পারবে একটা ডল, আরেক দিকে হচ্ছে তার মৃত মাকে রাখছে, এবং দেখাচ্ছে যে বাঁদরটা মৃত মার কাছে বারবার যাইতেছে, ফরসেকিং কাইন্ড অফ লাইক দ্যাট আইডিয়া অফ যে তার ফিডিং লাগবে। তো এই যে আইডিয়াটা আমার কাছে মনে হয় যেহেতু এখন সায়েন্স এবং ইফ ইউ রিড দ্য লেটেস্ট নিউরোলজিক্যাল রিসার্চ, সবকিছু কিন্তু পয়েন্ট করতেছে যে আমরা ট্রেমেন্ডাসলি কমিউনাল বিইং, আমরা ট্রেমেন্ডাসলি মানে সোশ্যালিটি মেইনটেইন না হইলে আমরা ডিপ্রাইভড হই এবং উই ডোন্ট রিয়েলি ফাংশন, উই বিকাম সোশিওপ্যাথিক। তো আপনি যেটা বলতেছেন, যেমন আমার একটা রিসার্চ ছিল অ্যাবাউট লোনলিনেস ইন সিটিজ, তো
তখন এটা মেলবোর্নে থাকার সময় করা 2018 সালে। এবং লোনলিনেস ইন সিটি, ওইটা নিয়ে আমরা স্টাডি করতে দেখলাম যে আপনি কি বলবেন যে জাপান হচ্ছে সুপার অ্যাডভান্স কান্ট্রি কারণ ওরা মেট্রো বানাইতে পারে, ওরা সবকিছু ব্রিজ বানায় ফেলছে। তো ওদের তো রিপোর্টেড কেস যে 1 মিলিয়ন মানুষ এখন একটা সিনড্রোমের জন্য যাইতেছে, 6 মাসের জন্য বাসার রুম থেকে বের হয় না এবং সাইকোলজিক্যালি অ্যাবসলিউটলি ডিপ্রেস, হাইয়েস্ট রেটস অফ সুইসাইড। তা আপনি যদি, আপনাকে এখন চিন্তা করতে হবে যে আমি আসলে কি চাই, কারণ আমি কে। আমি যদি বলি যে হ্যাঁ আমি হচ্ছে এমন একটা, আমি মানুষের সংজ্ঞা হচ্ছে এরকম যে আমার যদি সব বেস ডিজায়ার মিট হয়ে যায়, আমি যদি চাল.কম থেকে সব অর্ডার পেয়ে যাই, আমি যদি অ্যামাজন, বাংলাদেশে অ্যামাজন শুরু হয়ে গেছে, অ্যামাজন থেকে সব অর্ডার পেয়ে যাই, আমার যদি টাকা থাকে, সব থাকে, তাইলে আমি পরিপূর্ণ মানুষ হইতে পারবো। এটা যদি আপনার ডেফিনিশন হয় তাহলে আপনার একরকম শহর হবে। আর আপনার যদি ডেফিনিশন হয় অন্য, যে না ধরেন ইসলামিক ডেফিনিশন অফ হিউম্যান বিং, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে এভরিওয়ান ইজ লাইক এ কালেকটিভ বডি, যে একজন যদি সিরিয়াতে যদি আপনাকে চিমটি মারে, আপনার বাংলাদেশে বসে ব্যথা পাওয়ার কথা, এন্ড দ্যাট ইজ ইন এ লিটারাল সেন্স, যে ইউ উইল ফিল দ্যাট ইউ আর কালেকটিভ বডি। তো আপনি যদি নিজেকে রিডিফাইন করেন যে আপনি মানুষ হিসেবে একটা কালেকটিভ বডি, আপনি চিন্তা করবেন যে তাইলে আপনি আরেকভাবে সমাজ চাবেন এবং আরেকভাবে আপনি শহর চাবেন। তো আমরা আসলে কে, আমরা কি চাই, এই জিনিসটা ইটস এ ভেরি ডিপ কোয়েশ্চেনের ব্যাপার। এবং আমার মনে হয় বাংলাদেশ কালেকটিভলি কিন্তু আমরা খুব একটা আইডেন্টিটি, কারণ আমরা একই সাথে মানে ইকুয়াল লেভেলে সব হইতে চাচ্ছি, মানে একটা হচপচ লেগে গেছে। মানে বারবার ধরেন একবার সুলতানি কলোনাইজেশন, একবার মানে ব্রিটিশ কলোনাইজেশন, একবার পাকিস্তানি কলোনাইজেশন, এখন একবার গুলশান কলোনাইজেশন চলতেছে। এখন এই এক এক ধরনের এই সামাজিক চেঞ্জের ফলে we are kind of like in that space where we are ourselves lost. আমার সিটি লস্ট, কারণ আমি আমার নিজের ডেফিনিশন খুঁজে পাইতেছি না। সো এন্ড অ্যাজ আপনি বলছিলেন সুজা ভাই যে ইউ নো হোয়াট দ্য বিল্ট এনভায়রনমেন্ট ইজ লাইক এ রিফ্লেকশন অফ আস। এই জন্য আমার রিফ্লেকশনটাও এখন এরকম। এই জন্য আমি 300 কোটি টাকা খরচ করে সব পার্ট ঠিক করে ফেলতেছি, কিন্তু তারপরের দিন ওটার গেটে তালা লাগাই দিছি, কারণ ইউজ করলে তো নষ্ট হয়ে যাবে। ধরেন শোকেসে আমরা যে এরকম প্লেট, ভালো প্লেটটা শোকেসে থাকতো লক করা, কেউ কোনোদিন ওইটাতে খায় নাই, কারণ ওটা মেহমান আসলে ওটা বাইর করা হবে। কারণ আমার পার্ক হয়ে গেছে ওইরকম, যে পার্ক রিসেট করে তারপর ওটা লক করা, কারণ ইউজ করলে নষ্ট হয়ে যাবে। কারণ আমি চিন্তা করতেছি না যে আসলে আমি ফান্ডামেন্টালি কাকে সার্ভ করতেছি, আমি কে। আমি যদি চিন্তা করতাম যে আমি খুব কালেকটিভলি পুরো শহর নষ্ট হইলে হোক আবার ঠিক করব, এই যে প্রতি বছর ঠিক করা হবে, এইটাই একটা ইভেন্ট, যে প্রতি বছর আমরা ডিসেম্বর মাসে পার্ক ঠিক করি, কারণ সারা বছর আমরা নষ্ট করি রুম গোছানোর মতো। এরকম যদি আমি চিন্তা করতে পারতাম তাহলে আমি পার্কে দিতামই না কিছু, এই তালা, গেটে তো তালা তো দূরের কথা, বর্ডারই দিতাম না, কারণ আমি মেনে নিতাম যে আমি এরকম। সো দিজ আর ডিপার কোয়েশ্চেন, যেটা আসলে আমাদের প্ল্যাটফর্ম লাগবে। আমরা এই কথাগুলো কোথায় বলবো, কোথায় জিজ্ঞেস করবো, কার সাথে কথা বলবো। সো আই হোপ দ্যাট দিস কালচার অফ ক্রিয়েটিং ডায়ালগস বিটুইন ডিফারেন্ট ডিসিপ্লিনস এইটা পারসিস্ট করে, কারণ এই কথাগুলো না বলা পর্যন্ত এই পারসেপশনটা তো কোনোদিনও পাল্টাবে না। সো আই হোপ দ্যাট this type of dialogues do continue, and I thank you IAB for inviting me, because I think সময়ও শেষের দিকে, সো আমার কাছে আর না আসতে হবে, বেশি কথা বলে। থ্যাংক ইউ তানজিল। আমি আর কে কিছু বলবেন? ফাত্তা ভাই যদি কিছু বলেন, ফাত্তা যদি কিছু বলেন এই ব্যাপারে। সুজয় ভাই, তানজিল এবং সামির এত চমৎকার আলোচনার পর আমার আসলে নতুন কিছু অ্যাড করার নাই। আমি একটা পার্সোনাল একটা থেকে জাস্ট বলতে চাই যে মানে আমি যেমন এভাবে আর্কিটেক্টদের সাথে বলছি যে আমি আর্কিটেক্ট, মানে এই ধরনের এনগেজমেন্টে কখনো যাওয়া হয় না, এবং আমার কাছে জিনিসটা খুবই এনজয়েবল মনে হয়েছে। আমি অনেক কিছুই জানতে পারছি এবং আমার মনে হয়েছে যে এইটাও বোধহয় এক ধরনের মানে একটা শুরু করা যেতে পারে আসলে, যে এই বিভিন্ন যে ডিসিপ্লিনারি এনগেজমেন্টটা, এটাও প্রবাবলি যে ওইটাই যে ওই উত্তরগুলি খোঁজা, বা আজকে যে ধরনের অনেকগুলি যে প্রশ্ন আসলো সেটার উত্তরগুলি বুঝতে হয়তো, জানতে হয়তো আমাদের কিছুটা হেল্পফুল হবে। তো আমি খুবই গ্রেটফুল আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ। আমরা খুব গ্রেটফুল আপনি এসেছেন। বেসিক্যালি বাংলাদেশের এখন যে পলিসি বা সোসাইটির যে ডিরেকশন বা পলিটিক্সের ডিরেকশন, এটা আমার কাছে মনে হয় যে একদম টেক্সট বুক কেস অফ অলমোস্ট এভরিথিং দ্যাট কুড গো রং। এই যে এত বড় মাস্টার প্ল্যানিং করা হচ্ছে, ড্যাপ নিয়ে কথা হচ্ছে, এখানে কিন্তু একজন সোশ্যাল সায়েন্টিস্ট নাই।
মানে এই জিনিসগুলি একজন সোশ্যাল, যতদূর আমরা পড়েছি বইতে যে এইটার, হ্যাঁ প্ল্যানাররা সোশ্যাল ইয়ে নিয়ে করতে পারেন, সেটা নিয়ে ডেফিনেটলি আমরা ইয়ে করছি না, বাট ওই টিমটা কতটা মাল্টিডিসিপ্লিনারি ছিল, এই যে আমাদের যে বিশদ অঞ্চল পরিকল্পনা হলো, এটা নিয়ে আমারই যথেষ্ট সন্দেহ আছে এবং পাঠকদেরও সন্দেহ আছে যে আসলে আমরা কি মাল্টিডিসিপ্লিনারি কোলাবোরেশন ছাড়া এত বড় একটা শহরের এত গুরুত্বপূর্ণ জিনিসগুলি নিয়ে কি আমরা কাজ করছি কিনা। ডেফিনেটলি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করার আছে। আমি কাউকে আক্রমণ করতে যাচ্ছি না বা ইয়ে করতে যাচ্ছি না, সব জায়গায় তো প্রজেক্ট ব্রিফের লিমিটেশন থাকে, বাট জেনারেলি যেটা বলা যায় যে মানে আমরা আমাদের যে প্রজেক্ট চিন্তা ভাবনাগুলো হচ্ছে খুবই প্রজেক্ট বেস, যে এই প্রজেক্টটা করলে আমাদের ইয়ে হয়ে যাবে, বাট বিগার ন্যারেটিভটা কি, লার্জার পিকচারটা কি পলিসি মেকারদের, এইটাতে আমরা বারবার ফেল করে যাই। কারণ আমার দেখা যাচ্ছে যে বেসিক্যালি প্ল্যানিং ইনফ্লুয়েন্স করতেছে ইকোনমিস্টরা, যাদের কাছে শুধুমাত্র জিডিপির ওই সংখ্যাগুলি আর কি ইম্পর্টেন্ট, এখানে আর কোনো কিছু বোধহয় ইম্পর্টেন্ট না। প্লাস বোধহয় আমাদের দেশে একটা শ্যাডো ইকোনমি একটা ব্যাপার আছে, যে এই যে প্রপার্টির প্রাইস ইনফ্লেশন বা স্পেকুলেশন বা বিজনেস, everything is ruled by a very few elitists who are really indifferent to the big picture, because they don't have to be liable or responsible, or they don't have to act responsibility. এই কনটেক্সটে আমার কাছে মনে হয় যে আমাদের সিটি যে এত মার্জিনালাইজড, এত পোলারাইজড একটা সিটি, এবং সোসাইটিও যে পোলারাইজড, ইট ইজ ন্যাচারাল দ্যাট আওয়ার সিটি শুড বি সো পোলারাইজড। কিন্তু এর পরে যে ব্যাপারটা থাকছে যে এই পোলারাইজড বা প্লুরালিটিটা নিয়ে কিভাবে প্ল্যানাররা চিন্তা করতে পারেন, হোমোজিনি বা আর্কিটেক্টরা চিন্তা করতে পারেন, এটাও কিন্তু একটা একটা বিশাল একটা চিন্তার ব্যাপার। যে ধরেন গ্রামে কি ডেনসিটিতে তৈরি করা উচিত, বা গ্রামে বা ছোট শহরে, ঢাকায় কি করা উচিত, ঢাকায় জোন ওয়াইজ কি কি ইয়ে নেওয়া যেতে পারে। তো এই জিনিসগুলি নিয়ে যথেষ্ট ইয়েটা আছে। ইটস নট অনলি অ্যাবাউট বিং পার্টিসিপেটরি বাট অলসো বিং ভেরি মাল্টিডিসিপ্লিনারি। তো থ্যাংক ইউ আজকের আপনার আসার জন্য। আমরা মোহাম্মদ নাফিসুর রহমান, আমাদের খুব প্রিয়, আমার পার্সোনাল আমার খুব প্রিয় একজন মানুষ, শিকাগোতে আছেন স্থপতি, মোহাম্মদ নাফিসুর রহমান, উনি ওখানে পিএইচডি করছেন। তো উনি ওনার প্রশ্নটা হচ্ছে যে, প্রশ্ন ঠিক না, একরকম মন্তব্য, যে আমার গবেষণার বিষয় শহরের দেয়ালে লেখাজোকা নিয়ে, অনানুষ্ঠানিক ক্ষণস্থায়ী ডিজাইন, স্থাপত্যের সাথে তার নিবিড় সম্পর্ক, কমপ্লেক্সিটি আর ক্যাওসের মাঝে পার্থক্য না বুঝে পাশ্চাত্য ধারণার প্লাজা আর পরিষ্কার পাবলিক স্পেস খোঁজাটাই তো বোধহয় ভুল। শহরের মতো স্থাপত্য হওয়া দরকার, স্থাপত্যের মতো শহর হবার দরকার নেই। চমৎকার লিখেছে, এবং এটা পড়ে সাথে সাথে লি কর্বুজিয়েরের একদম শেষ জীবনে, লি কর্বুজিয়ের যিনি সব প্রবলেমের টপ ডাউন সলিউশন যিনি দিয়ে দিছিলেন শহর সংক্রান্ত, ওনার শেষ জীবনের একটা ইনসিডেন্ট থেকে ওনার যে বিখ্যাত ইয়েটা ছিল যে আর্কিটেকচার ইজ নেভার রাইট, লাইফ ইজ। আমার মনে হয় যে আমরা যদি ওইটা ইয়েতে আসি যে না, আর্কিটেক্ট কখনো রাইট না অ্যাকচুয়ালি, or sometimes right maybe, but life is correct, life is right, জীবনের বোধহয় একটা নিজস্ব গতিধারা, একটা প্রাণ শক্তি আছে। তো এই কমেন্টের আলোকে কেউ কিছু বলতে চাইলে বলেন। সামি, খুব দ্রুত আমি এই করি। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা কমেন্ট বা উপলব্ধি বলবো আর কি। তা আবারও যে আমার নিজের অভিজ্ঞতা আবার শেয়ার করি, যে আমরা যখন স্থাপত্য পড়া শুরু করি, আমাদের বলা হতো যে আর্ট আর টেকনোলজি দুইটা সংমিশ্রণে আর কি। পরের দিকে আমরা যখন আরবান ডিজাইনে আগাচ্ছিলাম, তখন আরেকটা ডাইমেনশন দেখলাম, যে সোশ্যাল ডাইমেনশন, যেটা আর কি, যে সোসাইটি বা এইটা নিয়ে, এই ব্রডার সেন্সটা নিয়ে কথা বলা দরকার। তবে সবচেয়ে বড় যেটা আমাকে ইন্ডিভিজুয়ালি ধাক্কা দিয়েছিল, সেটা হচ্ছে যে ওই চার্লস কোরের সেই বইটা আর কি, আমরা থার্ড ইয়ারে পড়েছিলাম, যে নিউ আরবান ল্যান্ডস্কেপের, যে ওখানেও এই কথাটাই বোধহয় বলা হয়েছিল, যে এর আগে আমাদের চোখ ছিল একরকম আর কি, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা সবকিছু পরিবর্তন করতে চাইতাম, মানে যে আইডিয়াল ডিজাইন সিচুয়েশনে যাত্রাবাড়ি দিয়ে যাচ্ছি, তখন যাত্রাবাড়ির মাছের বাজারটা এরকম হলে বেটার হয়, ইত্যাদি ইত্যাদি, এই ফুটপাথটা এরকম হলে বেটার হয়। তো ওই বইটা কিন্তু একটা বড়সড় ধাক্কা ছিল আমাদের উপলব্ধিতে, যে সবার সব একই রকম হওয়ার দরকার নেই, বা সবার স্থানিক ব্যাপারটার একটা মর্ম বোঝার, তার ধরনটা বোঝাটা খুব জরুরি আর কি। তো পরে ওই যেটা যে
হেরিটেজ কনজারভেশনের এটার সূত্রে মানে পড়ানোর সৌভাগ্যের কারণে আরো একটু ধারণা আর একটু পরিষ্কার হলো, কিছুটা হলো আর কি, যে যে এই সমাজের ব্যাপারটা বা নৃতাত্ত্বিক ব্যাপারটা এবং প্রতিটা মানে যে যে কমিউনিটি আমরা বলছি যে প্রতিটা শহর আসলে বুনটটা সোশ্যাল ফেব্রিক বলি, বা এটার যে ইনটেনজিবল ডাইমেনশনটা, ইনটেনজিবল কালচারাল এলিমেন্ট গুলা সব মিলে যে যে বিশাল যে বুনিয়াদটা তৈরি করে, ওটাই আসলে যে ওই সোল বা জিনোটাইপ যদি আমরা ইয়ের ভাষায় বলি আর কি। আর তারপরে এটার যে প্রকাশটা হচ্ছে সেটা হচ্ছে স্থানিক যে ফিনোটাইপ, দৃশ্যমান অংশটা আর কি। তো ওইটাই ছিল আসলে যে একটা বড় বুঝাটা আর কি, যে যে কোনো জিনিসের ওই রুট থেকে বুঝতে পারাটা আর কি, যে সলিউশন তো আসলে খুব একটা ব্রেক ওয়ার্ড এক অর্থে, যে এটা আসলে একটা প্রসেস আর কি, যে প্রসেস শুরু করাটা এক অর্থে। তারপরে আরেকটা হচ্ছে যে যেটা সুজা ভাই বললেন যে লি কর্বুজিয়েরের উদ্ধৃতিটা আর কি, যে ওটাই যে আসলে আমরা সলিউশন দিচ্ছি না, একটা প্রসেস শুরু করছি। আরেকটা হচ্ছে যে এটারও আন্ডারস্ট্যান্ডিংটা শুরু হচ্ছে সেই ইনটেনজিবলস ডাইমেনশনটা বোঝা থেকে আর কি, যে প্রতিটা জিনিস ভিন্ন। এবং এই ক্ষেত্রে আবারও যে হংকং এ খুব, আমি বারবার হংকং এর কথা বলছি কারণ আমি খুব গভীরভাবে ঢাকা, হংকং বা যে শহরগুলাতে থাকা বা মেশার সুযোগ হয়েছিল, যে একটা ভালো উদাহরণ হতে পারে। এখানেও সেই দ্বিধার মধ্যে চলছে, কারণ একটা অংশ হচ্ছে যে এখনো সেই এশিয়ান যে সে পুরানো পার্সপেক্টিভ, ওই কিছু নেইবারহুড রয়ে গিয়েছে, আবার কিছু অংশে পুরা ওয়েস্টার্ন স্টাইলে ডিজাইন পাচ্ছি না। এখন ঠিক আছে? হ্যালো সামি, তোমরা কি হ্যাঁ, সামিকে শুনতে পাচ্ছ? তানজিল? ও আচ্ছা, তাহলে আমার নেটে কোনো প্রবলেম হচ্ছে। সামি প্লিজ কন্টিনিউ। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আচ্ছা, হ্যাঁ, এখানেও এই দুই ধরনের নেইবারহুডের দেখা যাচ্ছে, বিশেষ করে ডিজাইন যেটা আর কি, যে মানে আমরা তো যেদিকে মানে রওনা হয়েছে বলতে গেলে, বা ডিজায়ার ছিল, বা আমরা পড়ার সময় বলি বা এখনো বলি, তো ওই যে কমপ্লেক্সিটি, ডুয়ালিটির ব্যাপারটা আর কি, যে কোনটা আসলে আসল অংশ, কোনটা আসলে সোল রিপ্রেজেন্ট করে, এই প্রশ্নটা বারবার আসে সামনে আর কি। তা এটা একটা ভালো প্রশ্ন, যেটা আমাদেরও এই আগামী দিনগুলোতে ক্রমাগত করে ওইভাবে অ্যাপ্রোচ ঠিক করা দরকার। না হলে এই এই ধরনের এলিয়েনেশনটা আরো বেশি শক্তপোক্ত হবে আর কি, যে এরকম ইম্পোজড হলে আর কি ব্যাপারটা। তা এইটুকুই আমি অ্যাড করতে চাই। আর আমি এইটুকুই বলার সাথে সাথে ওই মাল্টিডিসিপ্লিনারি ব্যাপারটাকে খুব স্ট্রং ভাবে মানে এটার পক্ষে, কারণ এটা আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। যখনই আমরা এটা অনুধাবন করি, তখন এই যে শুরুটায় যেমন অ্যানথ্রোপোলজি সোশ্যাল ডাইমেনশন থেকেই হওয়া উচিত আসলে, এরকম আরো বিভিন্ন পরিপ্রেক্ষিতের কালেকটিভ নলেজ দিয়ে আসলে ওই প্রসেসটা শুরু হবে। এটা বলে আমি আসলে আমার অংশ শেষ করি। আর ধন্যবাদ আবারও আইবি কে এই ধরনের সুযোগ আর আলোচনার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারো কিছু ধন্যবাদ, সকল আলোচকদের ধন্যবাদ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটকে ধন্যবাদ, জাতিসংঘকে ধন্যবাদ এরকম একটা বিশ্ব বসতি দিবস আবিষ্কার করার জন্য। যাই হোক, দুষ্টামি করলাম। ক্লোজ করে দিই আজকের প্রোগ্রাম থেকে। আমরা ডেফিনেটলি আশা করি দর্শকরা অনেকগুলো জিনিস নিয়ে আসতে পারছেন। তো আসলে আমাদের সিটির, আমার কাছে মনে হয় যে এই আরবানাইজেশনের সবচেয়ে বা সিটির বা বসতির মানে অনেকগুলি আমরা অসম্ভব ডাইনামিক একটা পয়েন্ট ইন টাইমে আছি, যেখানে দেখবেন যে গ্রামগুলি খালি হয়ে যাচ্ছে। গ্রামের যে যারা অ্যাকচুয়ালি সিটির, আমার কাছে মনে হয় যে ইনফ্লুয়েন্সার বা সেইপার, এটা বলে শেষ করব, হচ্ছে যারা অ্যাক্টিভ কর্মক্ষম ব্যক্তিরা হচ্ছে একটা সিটি বা সেটেলমেন্টের হচ্ছে মেইন ইঞ্জিন অফ অ্যাক্টিভিটিজ এন্ড থিংস। দেখবেন যে গ্রামগুলো খালি হয়ে গেছে, কারণ অ্যাক্টিভ কর্মক্ষম পপুলেশন আপনার সিটিতে চলে আসছে। আর সিটিতে দেখবেন যে অ্যাক্টিভ পপুলেশন শুধুমাত্র কাজ করছে, বাট এই সিটিতে বড় নিঃসঙ্গ এবং অসহায় হয়ে থাকে হচ্ছে বৃদ্ধরা। আর নেক্সট জেনারেশন যে কি হচ্ছে, খেলার জায়গা নেই, চার দেয়ালে বন্দি, সারাক্ষণ ইন্টারনেটে আছে। উই আর অ্যাকচুয়ালি দ্য সিটি ইজ ফোর্সিং দেম to live a life which is totally detached. আমি জানি না এই এলিয়েনেশনের ব্যাপারটা ভবিষ্যতে স্থপতিরা নিয়ে কিভাবে ভাবছেন এবং কিভাবে সমাধান করবেন, তবে আমি আশাবাদী। ধন্যবাদ সবাইকে।